বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন দুপুর 2টায় এবং রাত 10টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। আলোরহাট গ্রামের ভোরটা অন্য দিনের মতো শান্ত ছিল না। আকাশের এক কোণে মেঘ জমে আছে, হাওয়ায় কেমন একটা অদ্ভুত শূন্যতার গন্ধ। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে রিমা অনেকক্ষণ ধরে নদীর দিকে তাকিয়েছিল, যেন ওই নদীটা কিছু একটা বলবে, কিছু ব্যথা খুলে বলবে। অথচ নদী তো চুপ, তার শব্দ শুধু জলের ভাঙনে। রিমা এই গ্রামে এসেছে বছর 3 হল। বিয়ের পর স্বামীর সঙ্গে কলকাতা থেকে এসেছিল। শহরের কোলাহল, উজ্জ্বল আলো আর মানুষের ভিড় ছেড়ে এই নির্জন গ্রামে এসে প্রথম দিকে খুব কষ্ট হতো। কিন্তু শ্বশুরবাড়ির দায়িত্ব, গৃহস্থালির ব্যস্ততা আর পাশের জমিতে ফুল চাষের কাজে দিন কেটে যেত। কিন্তু আজকাল সময় অন্যরকম হয়ে গেছে। স্বামী রঞ্জিত কলকাতায় কাজ করে, মাসে একবার আসে। বাকি সময়টায় বাড়ি ফাঁকা হয়ে থাকে, শুধু পুরনো বাড়ির দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির টিকটিক শব্দ। সন্ধ্যার পর চারদিক অন্ধকারে ঢেকে গেলে মনে হয় এই নীরবতাই যেন তাকে গিলে ফেলবে। একদিন দুপুরে যখন রিমা বাগানে গাঁদা ফুলের চারা রোপণ করছিল, তখনই পাশের জমি থেকে একটা ডাক ভেসে এলো। দিদি, একটু জল আছে? চমকে তাকিয়ে দেখল, বছর 25-এর মতো বয়স, লম্বা, রোদে পোড়া মুখ, চোখে কেমন একটা হাসির ঝিলিক। ছেলেটার নাম পরে জানল, সৌম্য। ওদের জমিতে কাজ করে, কিন্তু নতুন এসেছে এই এলাকায়। রিমা হাসতে হাসতে বলল, এসো, বাড়ি থেকে জল নিয়ে যাও। সেই দিন থেকেই কথাবার্তা শুরু। প্রথমে শুধু কাজের খোঁজখবর, পরে ধীরে ধীরে অন্য কথা, গ্রামের উৎসব, নদীর ধারে মাছ ধরা, পুরনো দিনের গল্প। সৌম্যর কথা বলার ভঙ্গিতে এমন একটা উষ্ণতা ছিল যা রিমার একাকিত্বের ভেতর ঢুকে পড়তে লাগল। বৃষ্টির এক বিকেলে সৌম্য এসে দাঁড়াল রিমার উঠোনে। ভিজে চুল থেকে পানি পড়ছে, হাতে একগোছা শিউলি ফুল। বলল, দিদি, এই ফুলগুলো আপনার জন্য। জানি শিউলি আপনার পছন্দ গু। রিমা অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হলো এই মানুষটা তার নিঃশব্দ জীবনে কোনো অদৃশ্য আলো জ্বালিয়ে দিল। শিউলির গন্ধে যেন পুরো উঠোন ভরে উঠল, আর মনের ভেতরের শূন্যতা খানিকটা কমল। কিন্তু গ্রামের মানুষ তো কথা বলতে ছাড়ে না। কয়েকদিনের মধ্যেই কানাঘুষো শুরু হলো, ওই নতুন ছেলেটা নাকি রিমাদির বাড়ি যাতায়াত করছে বেশি। রিমা চেষ্টা করল এসব উপেক্ষা করতে, কিন্তু মনের ভেতরে অজানা এক ভয় ঢুকে পড়ল। একদিন সন্ধ্যায় সৌম্য বলল, দিদি, আমি জানি আমি এখানে বেশি আসলে আপনাকে সমস্যায় ফেলতে পারি, কিন্তু আপনার সঙ্গে না দেখা হলে দিনটাই ফাঁকা লাগে গু। এই কথায় রিমার বুক ধক করে উঠল। কতদিন পর কেউ তার অনুভূতির কথা এমন স্পষ্ট করে বলল। কিন্তু সে জানে এই সম্পর্কের পথ সহজ না। সেদিন রাতে বিছানায় শুয়ে রিমা বারবার সৌম্যর কথা মনে করছিল, তার হাসি, তার চোখের গভীরতা আর সেই শিউলি ফুলের গন্ধ। বাইরে হালকা বাতাসে বাগানের ফুল দুলছিল, আর রিমার মনে হচ্ছিল এই নীরব গ্রামের আকাশে হয়তো নতুন গল্প শুরু হতে চলেছে। সকালের রোদ তখনও পুরোপুরি উঠেনি। উঠোনে জমে থাকা শিশিরের ফোঁটাগুলো ছোট ছোট মুক্তোর মতো ঝলমল করছিল। রিমা হাঁটতে হাঁটতে গিয়েছিল বাগানে, হাতে একটা ঝুড়ি, আজ কচি শাকপাতা তুলবে। হঠাৎ কাটাঝোপের পাশে একটা শব্দ। ফিরতেই দেখল সৌম্য দাঁড়িয়ে, কাঁধে গামছা, হাতে বাগানের জন্য কিছু সার। দিদি, আমি ভেবেছিলামও আজ আপনার কাজে একটু সাহায্য করে দেব। রিমা কিছুক্ষণ চুপ করে থাকল। মনে পড়ল কদিন আগে গ্রামের বাজারে 2 জন মহিলাকে ওদের নিয়ে ফিসফিস করতে শুনেছে। তবুও সে হাসি চেপে রাখতে পারল না। তুমি কি জানো, তোমাকে নিয়ে গ্রামের অনেক কথা হচ্ছে? সৌম্য হালকা হাসল। দিদি, মানুষ তো কথা বলবেই। তারা জানে না একাকিত্ব কেমন লাগে। আপনি যদি বলেন আমি আর আসব না গি। এই কথাটা রিমার বুকের ভেতর কোথাও ধাক্কা দিল। সে জানে যদি সৌম্যর আশা বন্ধ হয়ে যায়, তাহলে তার দিনগুলো আবার আগের মতো নিস্তব্ধ হয়ে যাবে, যেন ঘড়ির কাঁটা শুধু সময় গুনবে, কিন্তু জীবন থেমে থাকবে। না, আসবে। তবে সাবধানে আসবে, রিমা অবশেষে বলল। বিকেলের দিকে হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে গেল। ঝিরঝিরে বৃষ্টি শুরু হলো। রিমা উঠোনের কলসিতে পানি ঢালছিল, ঠিক তখনই সৌম্য এলামেলো ভিজে চুলে এসে দাঁড়ালো দরজায়। হাতে এক ঝুড়ি লাল টমেটো।
দিদি, বাজারে খুব ভালো টমেটো পেয়েছি, ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। রিমা টমেটো নিয়ে রান্নাঘরে রাখল, কিন্তু তার চোখ বারবার সৌম্যর দিকে চলে যাচ্ছিল। বৃষ্টির ফোঁটা তার গায়ের উপর থেকে গড়িয়ে পড়ছে, ঠোঁটের কোণে সেই চেনা হাসি। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন থেমে থাকে। বৃষ্টি আরও জোরে নামল। বাইরে কাদার মধ্যে দিয়ে সোদা গন্ধ ভেসে আসছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। অন্ধকার রান্নাঘরে শুধু একটা কুপি জ্বলছে। রিমা চা বানাতে শুরু করল, আর সৌম্য চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে বৃষ্টির শব্দ শুনছিল। তুমি কি কখনো শহরে গিয়েছ? রিমা জিজ্ঞেস করল। কুপি আলোয় তার মুখ অর্ধেক দেখা যাচ্ছিল। না দিদি, আমার জীবন তো এই মাটি, এই গ্রাম। সৌম্য ধীরে ধীরে বলল, কিন্তু আপনার চোখে আমি মাঝে মাঝে শহরের আলো দেখি। এই কথা শুনে রিমার বুক কেঁপে উঠল। কত বছর হলো কেউ এমনভাবে তার দিকে তাকায়নি। চায়ের ধোয়ার সঙ্গে যেন অতীতের কিছু ভুলে যাওয়া মুহূর্ত ভেসে এলো। ঠিক তখন বাইরে হঠাৎ পায়ের শব্দ শোনা গেল। গ্রামের মহিলা শিউলি, যিনি পাশের বাড়িতে থাকেন, এসে দাঁড়ালেন দরজায়। তার দৃষ্টি সন্দেহভরা। রিমা, তুমি একা তো? এই সময় কে এসেছে? সৌম্য শান্ত স্বরে বলল, আমি কাকিমা। বৃষ্টিতে ভিজে পড়েছি, তাই দিদির কাছেই দাঁড়িয়ে আছি। শিউলি কিছু না বলে চলে গেল, কিন্তু রিমা জানে এই ঘটনা আবার গ্রামের কথার খোরাক হবে। তবুও তার মনে হচ্ছিল, ঝড় যতই উঠুক, এই সম্পর্কের ভেতরে এক অদ্ভুত টান আছে, যা সে সহজে ছিন্ন করতে পারবে না। রাতের খাবারের পর বিছানায় শুয়ে রিমা ভাবছিল, রঞ্জিত এলে সে কি সব বলবে? নাকি এই ছোট ছোট মুহূর্তগুলো নিজের ভেতরে জমিয়ে রাখবে, যেগুলো তাকে বাঁচিয়ে রাখে? বাইরে তখন বৃষ্টি থেমে গেছে, কিন্তু রিমার মনে এক নতুন ঝড় বয়ে চলেছে। পরদিন সকালে গ্রামে অদ্ভুত এক গুঞ্জন ছড়িয়ে পড়ল। বাজারে মাছ কিনতে গিয়েই রিমা বুঝতে পারল, কয়েক জোড়া চোখ বারবার তার দিকে তাকাচ্ছে। কারো মুখে সরাসরি কিছু নেই, কিন্তু সেই দৃষ্টিতে স্পষ্ট কৌতূহল আর ইঙ্গিত। মাছুলা মাঝবয়সী লোকটা হঠাৎ বলে উঠল, দিদি, শুনলাম কাল বৃষ্টিতে আপনার বাড়িতে কেউ ছিল নাকি? রিমা হেসে কথা এড়িয়ে গেল, কিন্তু ভেতরে ভিতরে কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে জানে গ্রামের কথা রটতে সময় লাগে না। বাড়ি ফিরে এসে উঠোনে বসেছিল, তখন সৌম্য এলো। হাতে এক প্যাকেট গুঁড়ো হলুদ, যা সে নিজে শুকিয়ে পিষেছে। দিদি, আপনার রান্নায় ভালো লাগবে ভেবে এনেছি। রিমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, সৌম্য, তুমি কি জানো, কালকের বৃষ্টির পর থেকে গ্রামের সবাই কথা বলছে? সৌম্য তার দিকে গভীরভাবে তাকাল। দিদি, যদি মানুষ কথা বলে তাহলে তারা বলুক। আমি তো জানি, আমি এখানে এসেছিলাম শুধু আপনার সঙ্গে কথা বলতে। কারণ আপনি ছাড়া আমি এই গ্রামে কাউকে আপন মনে করিনি। এই কথা রিমার বুকের ভেতর কেমন নরম হয়ে ঢুকে গেল। এতদিনে কেউ তার নিঃশব্দ জীবনের ভেতর ঢুকে সত্যি করে জায়গা করে নিয়েছে। কিন্তু সমস্যা শুধু গ্রামের মানুষ না, এখন ফোনেও রঞ্জিত বেশি বেশি করে জিজ্ঞেস করছে, কেমন আছো? কেউ বিরক্ত করছে তো? রিমা জানে স্বামী কিছু আঁচ করেছে হয়তো। বিকেলের দিকে রিমা নদীর ধারে গেল শাক তুলতে। হঠাৎ দেখতে পেল সৌম্য সেখানে আগে থেকেই বসে আছে। কাশবনের আড়াল থেকে সে ডাক দিল, দিদি, এখানে আসুন, আপনাকে কিছু দেখাবো। রিমা কাছে যেতেই সৌম্য হাত বাড়িয়ে দিল। তার তালুর উপর ছোট একটা কাগজের নৌকা, নৌকার ভেতরে শিউলি ফুল ভরা। এই নৌকাটা জলে ছাড়ি, চলুন দেখব কতদূর যায়। দুজন একসঙ্গে নৌকাটা নদীর জলে ভাসিয়ে দিল। নৌকাটা ভেসে যেতে যেতে ঢেউয়ের সাথে মিলিয়ে গেল। রিমার মনে হচ্ছিল যেন তার জীবনের সব কষ্ট এভাবে দূরে ভেসে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই হঠাৎ পাশের ঘাসের মধ্যে থেকে গলা এলো, আহা, তাই তো! নদীর ধারে ফুল ভাসাচ্ছে কার সঙ্গে কারা? দেখল শিউলি, পাশের বাড়ির সেই মহিলা, হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে, চোখে কটাক্ষের ঝলক। রিমা, তুমি জানো তো এসব গ্রামের মানুষ পছন্দ করে না? রিমা কিছু বলার আগেই সৌম্য শান্তভাবে বলল, কাকিমা, এটা তো শুধু খেলার মতো। দিদি শাক তুলছিল, আমি নৌকা বানিয়ে দিলাম। শিউলি কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল, কিন্তু রিমা জানত এই ঘটনা আবার নতুন করে আগুন লাগাবে গ্রামে। সন্ধ্যায় রিমা একা বসে ভাবছিল, সে কি সত্যিই ভুল করছে, নাকি জীবনের এই টুকরো সুখও তার প্রাপ্য না? বাইরে কুয়াশা নামতে শুরু করেছে, নদীর ধারে রাতের শীতল হাওয়া বইছে। আর রিমার মনে এক প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, এই সম্পর্কের শেষ কোথায়? সেই রাতে আকাশে মেঘ জমেছিল, হালকা হাওয়া বইছিল। রিমা রান্নাঘরে বসে ডাল নেড়েচেড়ে দিচ্ছিল, হঠাৎ গেটের দিক থেকে কারো হাঁটার শব্দ পেল। এত রাতে কে আসবে?
দরজা খুলে তাকাতেই অবাক হয়ে গেল রঞ্জিত। হাতে ট্রাভেল ব্যাগ, চোখে ক্লান্তির ছাপ। এই সময়ে হঠাৎ এলে কেন? রিমা অবাক স্বরে বলল। রঞ্জিত ব্যাগটা নামিয়ে বলল, অফিসে কিছু কাজ এগিয়ে শেষ হয়ে গেল, তাই ভাবলাম চমকে দেব গো। তার চোখে হাসি থাকলেও রিমা টের পাচ্ছিল ভেতরে যেন অন্য কিছু লুকিয়ে আছে। খাওয়া দাওয়ার পর রঞ্জিত বারান্দায় বসে গল্প করছিল। হঠাৎ সে বলল, তুমি একা কেমন আছো? গ্রামের মানুষ তো ভালো। রিমা একটু থমকালো, তারপর হালকা গলায় বলল, হ্যাঁ, সব ঠিক। তুমি কেন এমন জিজ্ঞেস করছো? রঞ্জিত একটু থেমে বলল, গত সপ্তাহে ফোনে যখন কথা বলছিলাম তখন পেছনে কারো কণ্ঠ শুনেছিলাম। আমি জানি হয়তো কোনো কাজের লোক হবে, তবুও মনে হলো জিজ্ঞেস করি কি। রিমার বুক ধক করে উঠল। মুখে কিছু না বললেও মনে মনে সে জানত রঞ্জিত হয়তো সৌম্যর কথা শুনে ফেলেছিল। পরদিন সকালে রঞ্জিত বাজারে বেরোল। ফেরার পথে গ্রামের মোড়ে কয়েকজন লোকের সঙ্গে আড্ডা দিল। কারো মুখ থেকে সরাসরি কিছু না এলেও তাদের চোখে মুখে কৌতূহল ছিল স্পষ্ট। দুপুরে খাওয়ার সময় রঞ্জিত হঠাৎ বলল, তুমি কি সৌম্য নামে কাউকে চেনো? রিমার হাতের চামচ থেমে গেল। হ্যাঁ। পাশের জমিতে কাজ করে কি? রঞ্জিত কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর শুধু বলল, গ্রামে শুনেছি সে নাকি তোমার সঙ্গে বেশ কথা বলে গি। রিমা শান্ত স্বরে উত্তর দিল, এখানে আমি একা থাকি, মাঝে মাঝে কথা বললে তাতে দোষ কোথায়? কথাটা সোজা হলেও বাতাসে এক অদৃশ্য টান তৈরি হল। বিকেলের দিকে রঞ্জিত ঘুমাচ্ছিল আর রিমা উঠোনে ফুলে পানি দিচ্ছিল। হঠাৎ গেটের বাইরে থেকে সৌম্য ডাক দিল, দিদি, আজ নতুন গাছ এনেছি, আপনি কি লাগাবেন? রিমা চমকে উঠল। গেটের দিকে এগোতেই দেখল বারান্দায় দাঁড়িয়ে রঞ্জিত সব শুনছে। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে কেমন কঠিন রেখা। সৌম্য কিছু বুঝে না উঠে বলল, আপনি বলুন দিদি, আমি এখনই লাগিয়ে দেব গু। রিমা বুঝল এই মুহূর্তে কোনো উত্তর দিলে পরিস্থিতি খারাপ হতে পারে। তাই সে ধীরে বলল, সৌম্য, আজ থাক, পরে বলবো। সৌম্য মাথা নেড়ে চলে গেল, কিন্তু রঞ্জিত তখনও বারান্দায় দাঁড়িয়েছিল। তার চোখে স্পষ্ট সন্দেহ, আর রিমার মনে হচ্ছিল এই নীরবতা ঝড়ের আগের নীরবতার মতো। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে অদ্ভুত এক চাপা উত্তেজনা জমে উঠল। সেদিন রাতের খাবার শেষ হতেই রঞ্জিত চুপচাপ বারান্দায় বসে বিড়ি ধরাল। রিমা বুঝতে পারছিল সে কিছু বলতে চাইছে কিন্তু থামিয়ে রাখছে। হঠাৎ বিড়ির ধোঁয়া ছাড়তে ছাড়তে রঞ্জিত বলল, আজ সেই ছেলেটা আবার ডাকছিল, তাই না? রিমা গলা শক্ত করে উত্তর দিল, হ্যাঁ, ডেকেছিল। গাছ লাগানোর কথা ছিল গু। রঞ্জিত ঠান্ডা গলায় বলল, শোনো, আমি কাউকে তোমার কাছে আসতে দেব না, বিশেষ করে কোনো অচেনা পুরুষকে। গ্রামের মানুষ কি ভাববে জানো তো? রিমার বুকের ভেতর যেন কিছু জমে গেল। অচেনা নয় রঞ্জিত, সৌম্যকে তুমি চেনোই না, অথচ বিচার করে ফেলছ গু। এই কথা শুনে রঞ্জিত একটু রেগে উঠল। তুমি জানো না রিমা, গ্রামে একটা কথা ছড়িয়ে পড়লে থামানো যায় না। আমি চাই না তোমার নামে কেউ কিছু বলুক। পরদিন সকাল, রঞ্জিত বাজারে যাওয়ার পথে হঠাৎ সৌম্যর সঙ্গে মুখোমুখি হয়ে গেল। গলার স্বর নিচু হলেও তাতে ছিল তীক্ষ্ণতা। তুমি কি রিমার সঙ্গে দেখা করতে আসো বারবার? সৌম্য সরলভাবে বলল, হ্যাঁ দিদি, একা থাকে বলে মাঝে মাঝে কথা বলতে আসি। রঞ্জিত এগিয়ে এসে দাঁড়াল। তুমি কি জানো এসব গ্রামের মানুষ ভালোভাবে নেয় না? আমার অনুপস্থিতিতে তুমি আর আমার স্ত্রীর সঙ্গে দেখা করবে না। সৌম্যর চোখে ক্ষণিকের জন্য কষ্টের ছায়া ফুটে উঠল, কিন্তু সে শান্ত স্বরে উত্তর দিল, আপনার যা মনে হয় বলুন, আমি দিদিকে কষ্ট দিতে চাই না। সেই ঘটনার পর 2 দিন সৌম্য আসেনি। রিমা টের পাচ্ছিল তার চারপাশের নীরবতা আরও ভারী হয়ে গেছে। ফুলের বাগান, নদীর ধারে কাশফুল, সবকিছুই যেন ফিকে লাগছে। 3য় দিনের বিকেলে রিমা নদীর ধারে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে পরিচিত গলা, দিদিগু। ফিরে দেখল সৌম্য দাঁড়িয়ে আছে, হাতে একগোছা লাল গোলাপ। আমি জানি আসা উচিত না, কিন্তু এই ফুলগুলো দেখে মনে হলো আপনার কাছে দিতে হবে গু। রিমা ফুলগুলো হাতে নিয়ে কিছু বলার আগেই দূর থেকে রঞ্জিতকে আসতে দেখল। তার চোখে রাগের ঝলক স্পষ্ট। তুমি এখানে কি করছো? রঞ্জিত গম্ভীর গলায় বলল। সৌম্য চুপচাপ দাঁড়িয়ে রইল। রিমা এবার সাহস করে বলল, রঞ্জিত, এটা শুধু একটা ফুল। আর সৌম্য আমার বন্ধু গু।
কিন্তু রঞ্জিত তখন আর শুনছে না। বাতাসে এক ধরনের চাপা ঝড় বয়ে যাচ্ছে, আর রিমা বুঝতে পারছিল এবার হয়তো ঘটনাগুলো এমন মোড় নেবে যা তার জীবনকে পুরো বদলে দেবে। নদীর ধারের সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের পর রিমা আর রঞ্জিত চুপচাপ বাড়ি ফিরল। কিন্তু বাড়ির ভেতরে ঢুকতেই রঞ্জিত কথা না বলেই নিজের ঘরে চলে গেল। রিমা জানত এই নীরবতা কোনো শান্তির ইঙ্গিত নয়। সন্ধ্যায় রান্নাঘরে ভাত নামানোর সময় হঠাৎ রঞ্জিত পেছন থেকে বলল, তুমি যদি আবার সেই ছেলেটার সঙ্গে কথা বলো, আমি তোমাকে শহরে নিয়ে যাব। গ্রামের মধ্যে তোমাকে একা রাখাটা ভুল হয়েছে গি। রিমা থেমে গেল। শহরে নিয়ে যাওয়া মানে তার এই ছোট্ট আঙিনা, নদীর ধারে হাঁটা, কাশফুল সব ফেলে যেতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, তখন সৌম্যর সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে। রাতের খাওয়ার পর রিমা উঠোনে এসে দাঁড়াল। আকাশে পূর্ণিমার চাঁদ, চারদিকে নরম আলো ছড়িয়ে আছে। ঠিক তখন গেটের বাইরে থেকে হালকা কণ্ঠ ভেসে এল, দিদিগু। রিমা চমকে উঠল। বাইরে গিয়ে দেখল সৌম্য দাঁড়িয়ে আছে, হাতে একটা ছোট্ট টব, তাতে গন্ধরাজ গাছ। আপনার জন্য এনেছি। গন্ধরাজের ফুল আপনার বাগানে ফুটলে ভালো লাগবে কি। রিমা কিছু বলার আগে রঞ্জিতও বেরিয়ে এলো। তার চোখে ছিল কঠিন দৃষ্টি। আমি কি তোমাকে বলিনি আর আসবে না? সৌম্য এবার এক ধাপ এগিয়ে এসে শান্ত গলায় বলল, আমি আসিনি কোনো খারাপ উদ্দেশ্যে। দিদি একা থাকে, আমি শুধু বন্ধু হয়ে পাশে থাকতে চেয়েছি। রঞ্জিত রাগ সামলে বলল, বন্ধুত্বের সীমা থাকে, তুমি সেটা পেরিয়ে যাচ্ছ গু। রিমা হঠাৎ অনুভব করল এই দুইজন মানুষ তার জীবনের দুই প্রান্ত, একজন দায়িত্ব, অন্যজন আবেগ। কিন্তু দুজনেই তাকে নিজের মতো করে ধরে রাখতে চাইছে। সেই রাতেই বিছানায় শুয়ে রিমা এক সিদ্ধান্ত নিল, সে কারো ছায়ায় নয়, নিজের আলোয় বাঁচবে। শহরে যাওয়া হোক বা গ্রামে থাকা, সে নিজের ইচ্ছা আর স্বাধীনতার জায়গা ছাড়বে না। ভোরে যখন প্রথম সূর্যের আলো উঠোনে পড়ল, রিমা গোপনে একটি চিঠি লিখল। চিঠিতে শুধু কয়েকটি লাইন, জীবনকে আমি নিজের মতো করে সাজাব, কারো জন্য নয়, নিজের জন্য বাঁচব। চিঠি সে কার জন্য রেখেছে, রঞ্জিতের জন্য নাকি সৌম্যর জন্য, তা এখনো কেউ জানে না। ভোরের আলোতে রিমা চিঠিটা আলমারির উপরে রেখে দিল। রঞ্জিত তখনও ঘুমাচ্ছিল, আর বাইরে পাখির ডাক ভেসে আসছিল। সকালটা ছিল অন্য দিনের মতোই, রান্নাঘরে ভাত বসানো, উঠোন ঝাড়া, গাছে পানি দেওয়া, কিন্তু রিমার ভেতরে অদ্ভুত এক শান্তি কাজ করছিল। আজ সে নিজের জীবনের পথ বেছে নেবে। বাজারে যাওয়ার আগে রঞ্জিত চিঠিটা খুঁজে পেল। কয়েকবার পড়ল, কিন্তু কিছু বোঝার আগেই রাগ আর অবাক হওয়া মিলেমিশে তার চোখে ধরা দিল। সে রান্নাঘরে গিয়ে বলল, তুমি কি বলতে চাইছ, আমি তোমার স্বাধীনতায় বাধা দিচ্ছি? রিমা শান্ত গলায় বলল, তুমি হয়তো ভালো চাও, কিন্তু আমি চাই আমার মতো করে বাঁচতে। বন্ধুত্ব, কথা বলা, মানুষের সঙ্গে মিশে থাকা, এসবের জন্য কাউকে অনুমতি নিতে চাই না গি। রঞ্জিত কিছুক্ষণ চুপ করে থাকল। হয়তো প্রথমবার বুঝল রিমা শুধু তার স্ত্রী নয়, সে একজন স্বতন্ত্র মানুষ। ঠিক তখনই গেটের বাইরে থেকে সৌম্য ডাক দিল, দিদি, আজ নদীর ধারে একটা মেলা বসেছে, যাবেন? রঞ্জিত গম্ভীর মুখে বাইরে তাকাল। আগে হলে হয়তো রাগ করে দরজা বন্ধ করে দিত, কিন্তু এবার চুপ রইল। রিমা এগিয়ে গিয়ে বলল, আজ মেলায় যাব, তবে একাই। সৌম্য একটু অবাক হলেও মাথা নেড়ে চলে গেল। দুপুরে রিমা একা নদীর ধারের মেলায় গেল। মানুষের ভিড়, রঙিন দোকান, নাগরদোলা, সবকিছু যেন তার মনকে নতুন করে রাঙিয়ে দিল। একসময় একটা দোকানের সামনে দাঁড়িয়ে গন্ধরাজ ফুলের মালা কিনল। হাতে মালাটা নিয়ে মনে হল নিজের জীবনের সুগন্ধ যেন সে আজ ফিরে পেয়েছে। ফিরে এসে দেখল রঞ্জিত বারান্দায় বসে আছে। তার চোখে এবার আর রাগ নেই, শুধু এক ধরনের স্বীকারোক্তির শান্তি। তুমি যা ঠিক মনে করো করো রিমা, আমি চেষ্টা করব বুঝতে। রিমা হেসে উঠল। জীবনে প্রথমবার সে অনুভব করল সে সত্যিই নিজের মতো করে শ্বাস নিতে পারছে। কিন্তু তার অজান্তেই গ্রামের কিছু চোখ আজও তার দিকে তাকিয়ে আছে। আর সেই চোখগুলোই হয়তো পরের ঝড়ের সূচনা করবে। মেলার পরের দিন সকাল থেকেই গ্রামের আড্ডাঘরে ফিসফাস শুরু হয়ে গেল। কারো মুখে রিমার নাম, কারো মুখে গোপন হাসি। একটা বউ একা একা মেলায় যায়, ভালো কথা? বৃদ্ধ হরিপদ মাথা নাড়িয়ে বলল। তার কথায় সাথে সাথে যোগ দিল তিনজন নারীও। আজকালকার মেয়েরা খুব উঠছে, সংসার থেকে কি করে? এইসব কথা রিমার কানে পৌঁছাতে সময় লাগল না।
বিকেলে নদীর ধারে হাঁটতে বেরোতেই একদল কিশোরী তার দিকে তাকিয়ে ফিসফিস করে হাসল। মুখে কিছু না বললেও রিমা বুঝল খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। বাড়ি ফিরে রঞ্জিতকে বিষয়টা জানাতে গেল। কিন্তু রঞ্জিত শুধু দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো ভেবেছিলাম তুমি নিজের মতো থাকবে। কিন্তু গ্রাম এমনিতেই ছোট জায়গা রিমা, এখানে মানুষের মুখ বন্ধ করা কঠিন। রিমা গলা শক্ত করে বলল, আমি অন্যায় কিছু করিনি। যদি মানুষের চোখে ভুল দেখায় সেটা তাদের সংকীর্ণতা। আমি আমার জীবন লুকিয়ে কাটাবো না গিয়ে। ঠিক তখনই গেটের বাইরে সৌম্য এলেন। তার মুখে হালকা উদ্বেগের ছাপ। দিদি, শুনেছি কিছু লোক আপনাকে নিয়ে কথা বলছে। আমি যদি চাইলে। রিমা থামিয়ে দিল। না সৌম্য, আমি চাই না তুমি এসব নিয়ে মাথা ঘামাও। আমার লড়াই আমি নিজেই লড়ব। কিন্তু রাত নামার সাথে সাথে পরিস্থিতি আরও বদলে গেল। বাড়ির সামনে দিয়ে একদল কিশোর জোরে হেসে চলে গেল, আর পরের দিন সকালে রিমার উঠোনে কেউ একটা শুকনো ফুলের মালা ফেলে রেখে গেল, যেন অপমানের প্রতীক। রঞ্জিত এবার সত্যিই চিন্তিত হয়ে পড়ল। রিমা, আমি ভয় পাচ্ছি। গ্রামের এই বিদ্বেষ চুপচাপ থাকবে না গি। রিমা চোখ তুলে বলল, যতক্ষণ আমি নিজের উপর ভরসা রাখি ততক্ষণ ওরা কিছু করতে পারবে না গি। কিন্তু তার মন জানত এ ঝড় কেবল শুরু, আর পরের ধাক্কা হয়তো তার জীবনের সবকিছু কাঁপিয়ে দেবে। সেই শুকনো ফুলের মালা ফেলার পর থেকে গ্রামে কানাঘুষা আরও বেড়ে গেল। মানুষের চোখে যেন প্রতিদিন নতুন এক রঙের প্রশ্ন। তৃতীয় দিনের সকালে রিমা উঠোনে গাছপালা জল দিচ্ছিল। হঠাৎ গেটের বাইরে হইচই শোনা গেল। ৫-৬ জন গ্রামের বয়স্ক নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে হরিপদ কাকাই প্রথম বলল, বোমা, তোমার চলাফেরা নিয়ে গ্রামের অনেকেরই আপত্তি আছে। মেলায় একা যাওয়া, নদীর ধারে ঘোরা, এগুলো কি আমাদের রীতি? রিমা শান্তভাবে উত্তর দিল, রীতি যদি কারো স্বাধীনতা কেড়ে নেয় তাহলে সেই রীতি বদলানো উচিত। আমি কোনো অন্যায় করিনি গিয়ে। কথা শেষ হওয়ার সাথে সাথেই পাশের মধুবালা কাকিমা বলে উঠল, তুমি হয়তো অন্যায় করনি, কিন্তু গ্রামের বদনাম হচ্ছে। এটা কি তোমার বোঝা উচিত নয়? রঞ্জিত তখন বারান্দায় দাঁড়িয়ে সব শুনছিল। সে এগিয়ে এসে বলল, আমার স্ত্রী যা করেছে তাতে আমি কোনো ভুল দেখি না। আমি তাকে সমর্থন করছি। এই কথা শুনে হরিপদ কাকা একটু থমকে গেল। কিন্তু অন্যদের চোখে রাগের ঝিলিক স্পষ্ট ছিল। একজন চিৎকার করে বলল, তুমি শহরের মতন কথা বলছো, কিন্তু এটা গ্রাম। এখানে আমরা সবাই মিলে থাকি, আর সবার নিয়ম মানতে হয় গি। বাতাসে চাপা উত্তেজনা তৈরি হল। তখনই হঠাৎ সৌম্য এসে উপস্থিত হল। সে চারপাশের দিকে তাকিয়ে বলল, যদি একজন নারী নিজের মতো বাঁচতে চায় সেটা কি অপরাধ? আপনারা সবাই জানেন রিমাদির স্বভাব কেমন, তিনি কারো ক্ষতি করেননি কি। লোকজনের মধ্যে ফিসফিস শুরু হল। কারো মুখে সমর্থনের ইঙ্গিত, কারো মুখে বিরক্তি। শেষমেশ হরিপদ কাকা গম্ভীর গলায় বলল, আমরা কথা শেষ করলাম। তবে মনে রেখো, গ্রাম তোমার পথ সহজ করে দেবে না আগে। সবাই চলে গেলে রিমা নিঃশ্বাস ফেলল। রঞ্জিত তার পাশে এসে বলল, আজ প্রথমবার আমি বুঝলাম এই লড়াই শুধু তোমার নয়, আমারও। সৌম্য বিদায় নিতে গিয়ে ফিসফিস করে বলল, আপনার সাহসী আপনার সবচেয়ে বড় শক্তি দিদি। তবে সাবধান থাকবেন, ঝড় থামেনি গি। রিমা জানত এবার সত্যিই প্রস্তুত হতে হবে, কারণ পরের ধাপ হয়তো এমন কিছু নিয়ে আসবে যা তার জীবন চিরদিনের জন্য বদলে দেবে। সেই দিনের পর গ্রামে অদৃশ্য এক বিভাজন তৈরি হয়ে গেল। একপাশে যারা রিমার স্বাধীনতাকে সমর্থন করছিল, আরেক পাশে যারা তাকে রীতিভঙ্গকারী বলছিল। এই বিভাজনের মাঝেই একদিন বিকেলে অপ্রত্যাশিত ঘটনা ঘটল। রঞ্জিত তখন শহরে কাজে গেছে। রিমা একা বাড়িতে রান্নাঘরে দুধ গরম করছিল। হঠাৎ বাইরে থেকে কয়েকজন যুবকের উচ্চস্বরে হাসি শোনা গেল। তারপর দরজায় জোরে ধাক্কা। এই বুদি, নদীর ধারে কবে যাচ্ছেন আবার? আমরা কিন্তু সঙ্গে যাব। রিমার বুকের ভেতর রাগ আর ভয় একসাথে ফেটে পড়ল। সে দরজার কাছে গিয়ে দ্বিকণ্ঠে বলল, তোমাদের মতো মানুষের সঙ্গ আমার দরকার নেই। যা করার সাহস থাকলে দিনের আলোতে করো, অন্ধকারে নয়। কথাটা শোনামাত্র বাইরে থেকে গালাগালি শুরু হল। রিমা বুঝল এবার আর চুপ থাকলে চলবে না। সে মোবাইল হাতে নিয়ে স্থানীয় থানায় ফোন করল। কিছুক্ষণের মধ্যেই দুজন পুলিশ এসে যুবকদের ধরে নিয়ে গেল। গ্রামে এই দৃশ্য যেন ভূমিকম্পের মতো কাজ করল।
কেউ বলল রিমা খুব সাহসী, কেউ আবার বলল সে গ্রামের মান মর্যাদা নষ্ট করেছে। সন্ধ্যায় রঞ্জিত ফিরে এসে সব শুনল। তার চোখে গর্বের ঝিলিক। আজ তুমি যা করেছ তাতে আমি নিশ্চিত তুমি কেবল নিজের জন্য নয়, অন্য মেয়েদের জন্যও পথ দেখালে গু। পরদিন সকালে গ্রামের কয়েকজন নারী চুপি চুপি রিমার কাছে এলেন। তারা বললেন, আমরা হয়তো প্রকাশ্যে কিছু বলতে পারি না, কিন্তু আপনার সাহস দেখে মনে হয় আমাদেরও কিছু বদলানো উচিত। রিমা বুঝল ঝড় তাকে ক্লান্ত করেছে, কিন্তু এই ঝড়ই নতুন বীজ বপন করেছে। এখন হয়তো সেই বীজ ধীরে ধীরে গাছ হয়ে উঠবে। দূরে নদীর ধারে কাশফুল দুলছিল। রিমা জানত তার একাকিত্ব আর আগের মতো নেই। এবার তার সঙ্গে আছে সাহস আর কিছু নীরব সমর্থন, যা একদিন হয়তো বড় রূপ নেবে। পুলিশে ফোন করে যুবকদের আটকানোর ঘটনার কয়েকদিন কেটে গেছে। গ্রামে এখনও ফিসফাস আছে, কিন্তু তেমন প্রকাশ্য ঝামেলা নেই। রিমা ধীরে ধীরে নিজের স্বাভাবিক জীবনে ফিরছিল, বই পড়া, গাছের যত্ন, মাঝে মাঝে সৌম্যের সঙ্গে আড্ডা। একদিন দুপুরে ডাকপিয়ন এসে একটি খাম দিয়ে গেল। খামের উপর অচেনা শহরের ঠিকানা, কিন্তু ভেতরে পরিচিত হাতের লেখা। লিখা ছিল, রিমা, আমি অর্ণব। হয়তো তুমি আমাকে ভুলে গেছ, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। কিছু কথা আছে যা বলা দরকার। আমি আসছি আগামী সপ্তাহে গু। অর্ণব নামটা পরেই রিমার বুক কেঁপে উঠল। কলেজের দিনগুলোতে অর্ণব ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। বন্ধুর চেয়ে কিছুটা বেশি, কিন্তু প্রেমের স্বীকারোক্তি তারা কেউই করতে পারেনি। তারপর হঠাৎ একদিন অর্ণব বিদেশে চলে যায়, আর যোগাযোগও হারিয়ে যায়। চিঠিটা পড়ার পর রিমার মনে অদ্ভুত এক মিশ্র অনুভূতি। উত্তেজনা, ভয়, কৌতূহল আর কিছুটা অপরাধবোধ। রঞ্জিতের সঙ্গে সে এখন সম্পর্ক মেরামতের চেষ্টা করছে, কিন্তু অর্ণবের হঠাৎ ফিরে আসা কি সেই চেষ্টা ভেঙে দেবে? সন্ধ্যায় রঞ্জিত বাড়ি ফিরলে রিমা চিঠির কথা বলবে কি না ভাবতে লাগল। অবশেষে সে ঠিক করল, সত্য গোপন করলে সন্দেহ জন্মাবে। রাতের খাবারের সময় সে চিঠিটা এগিয়ে দিল। রঞ্জিত কিছুক্ষণ চুপ করে পড়ল, তারপর ধীরে বলল, অর্ণব যদি শুধু পুরনো বন্ধুত্বের কথা বলতে আসে তাতে আপত্তি নেই, কিন্তু রিমা, তুমি এখন অনেক কিছু পেরিয়ে এসেছ। আমি চাই না কেউ তোমাকে আবার অস্থির করে দিক। রিমা মাথা নেড়ে বলল, আমি বুঝেছি। আমি নিজেও চাই না অতীত আমার বর্তমানকে ভেঙে দিক। কিন্তু তার মনের গভীরে একটা স্রোত বয়ে চলল। অর্ণবের সঙ্গে এই দেখা কি পুরনো দরজা খুলে দেবে, নাকি কেবল অতীতের ধুলো ঝেড়ে ফেলবে? আর রিমা জানত না, অর্ণবের আগমন কেবল স্মৃতির পুনর্মিলন নয়, বরং নতুন এক অধ্যায়ের সূচনা। সপ্তাহটা অদ্ভুতভাবে ধীরে কেটে গেল। প্রতিদিন সকালে রিমা ভাবত, আজই হয়তো অর্ণব আসবে, আবার বিকেল গড়িয়ে যেত কোনো খবর ছাড়াই। অবশেষে শনিবার দুপুরে গ্রামের সড়কে ধুলোর ঝড় তুলতে একটা কালো গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল অর্ণব, হালকা দাড়ি, চোখে রোদস্মা, কিন্তু হাসিটা আগের মতোই চেনা। দূর থেকে তাকাতেই রিমার বুকের ভেতর যেন কয়েক বছরের পুরনো স্মৃতি জেগে উঠল। অর্ণব এগিয়ে এসে বলল, রিমা, এতদিন পরও তুমি ঠিক আগের মতোই আছো গু। রঞ্জিত বারান্দা থেকে নেমে এসে হাত বাড়িয়ে দিল। আমি রঞ্জিত। শুনেছি তোমরা কলেজে একসাথে পড়তে গু। অর্ণব হাসল, কিন্তু চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত একটা ছায়া চলে গেল। হ্যাঁ, আমরা অনেক স্মৃতি শেয়ার করেছি, সে বলল, তারপর রিমার দিকে তাকালো যেন বাকিটা শুধু তার জন্য বলা। তিনজন মিলে বসার ঘরে বসল। প্রথমে গল্প হলো সাধারণ বিষয় নিয়ে, কাজ, শহরের জীবন, গ্রামের পরিবর্তন। কিন্তু কিছুক্ষণ পর অর্ণব রিমাকে উদ্দেশ্য করে বলল, তুমি জানো, আমি এখানে আসার আগে অনেক ভেবেছি। কিছু কথা সেই সময় বলা হয়নি। হয়তো বলা উচিত ছিল গু। রঞ্জিতের হাতের কাপ সামান্য কেঁপে উঠল। রিমা দ্রুত বিষয়টা ঘুরিয়ে দিল। অর্ণব, এতদিন বিদেশে ছিলে, সেখানে জীবন কেমন? অর্ণব বুঝল সময় এখনো আসেনি। সে হাসল, কিন্তু চোখের গভীরে একটা অদৃশ্য অপেক্ষা রয়ে গেল। সন্ধ্যা নামার আগে অর্ণব বলল, আমি কয়েকদিন এখানে থাকব। যদি অনুমতি দাও, মাঝে মাঝে দেখা করব গু। রঞ্জিত ঠান্ডা গলায় উত্তর দিল, অবশ্যই। কিন্তু মনে রেখো, এটা এখন শুধু রিমার নয়, আমাদের দুজনের জীবন গু। অর্ণব সম্মতির হাসি দিল, কিন্তু দরজা দিয়ে বের হওয়ার সময় রিমার দিকে শেষবার তাকানোর ভঙ্গিটা বলছিল, এই গল্প এখনো শেষ হয়নি। অর্ণবের আগমনের পর কয়েকদিন কেটে গেছে। সে কখনো বাজারে, কখনো গ্রামের ধারে হঠাৎ করেই রিমার সামনে এসে দাঁড়ায়। রঞ্জিত যদিও বিষয়টা স্বাভাবিক রাখার চেষ্টা করছে,
তবুও তার চোখে অস্বস্তির ছাপ লুকোনো যাচ্ছে না। এক বিকেলে রিমা নদীর ধারে গাছের ছায়ে বসে বই পড়ছিল। হঠাৎ পাশে কেউ বসল, অর্ণব। সে ধীরে বলল, তুমি জানো আমি এখানে কেন ফিরেছি? রিমা একটু কড়া গলায় বলল, তুমি বলেছ কিছু কথা বাকি ছিল গু। অর্ণব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গভীরভাবে বলল, রিমা, আমি তোমাকে কলেজের সময় থেকেই ভালোবাসতাম। বিদেশে গেলেও তোমাকে ভুলতে পারিনি। এখন ফিরে এসেছি কারণ আমি জানি তুমি সুখী নও। রিমা অবাক হয়ে তার দিকে তাকাল। তুমি কে যে আমার সুখ দুঃখের বিচার করবে? আমার জীবন এখন ভিন্ন, আমি বিবাহিত। অর্ণব ধীর গলায় বলল, আমি জানি তুমি চেষ্টা করছো সুখী হতে, কিন্তু তোমার চোখ বলে অন্য কথা। তুমি শুধু রঞ্জিতের স্ত্রী নও, তুমি রিমা, যে নিজের মতো বাঁচতে চায়। রিমার বুকের ভেতর রাগ, বিস্ময় আর এক ধরনের অপরাধবোধ মিলেমিশে এক অস্থির ঢেউ তুলল। সে উঠে দাঁড়িয়ে বলল, অর্ণব, অতীতকে বর্তমানের উপর চাপিয়ে দিও না। তুমি যদি বন্ধু হয়ে থাকতে চাও থাকো, না হলে দূরে থাকাই ভালো। অর্ণব কিছু না বলে তাকিয়ে রইল তার চলে যাওয়া পিঠের দিকে। কিন্তু তার চোখে স্পষ্ট ছিল, এই কথোপকথনই আসন্ন ঝড়ের সূচনা মাত্র। রিমা হাঁটতে হাঁটতে ভাবছিল, সে কি সত্যিই সুখী, নাকি অর্ণব শুধু এমন এক প্রশ্ন জাগিয়ে দিল যেটার উত্তর সে অনেকদিন ধরে এড়িয়ে চলেছে। সেদিন রাতে রিমা বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে অদ্ভুত এক চাপ, অর্ণবের কথা, নিজের অনুভূতি আর রঞ্জিতের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দ্বিধা। হঠাৎ ভেতর থেকে রঞ্জিতের কণ্ঠ শোনা গেল, রিমা, একটু আসবে? সে ভেতরে গিয়ে দেখল রঞ্জিত টেবিলে বসে আছে, সামনে চায়ের কাপ, কিন্তু চা ঠান্ডা হয়ে গেছে। রঞ্জিতের চোখ গম্ভীর, কণ্ঠে ঠান্ডা স্বর। আজ দুপুরে তুমি নদীর ধারে ছিলে, তাই তো? রিমা একটু থেমে মাথা নেড়ে বলল, হ্যাঁ, বই পড়ছিলাম। রঞ্জিত সামান্য ঝুঁকে বলল, আর অর্ণব তোমার পাশে বসেছিল? রিমার বুকের ভেতর কাঁপন ধরল। সে সত্য লুকোনোর চেষ্টা করল না। হ্যাঁ, এসেছিল। কিছু কথা বলেছে যেটা আমি তোমাকে বলবো। রঞ্জিত গভীর শ্বাস নিয়ে বলল, আমার সামনে বলো, সে কি বলেছে? গি রিমা শান্ত গলায় বলল, সে বলেছে আমাকে কলেজের সময় থেকেই ভালোবাসে, আর মনে করে আমি সুখী নই। গি রঞ্জিতের ঠোঁট শক্ত হয়ে গেল। কিছুক্ষণ চুপ থাকার পর সে বলল, রিমা, আমি জানি তুমি স্বাধীনচেতা, আর আমি তোমাকে বাঁধতে চাই না। কিন্তু কেউ যদি আমার স্ত্রীকে নিয়ে এভাবে কথা বলে, সেটা আমি সহজভাবে নিতে পারবো না। গি রিমা বলল, আমি তাকে স্পষ্ট বলেছি, অতীতকে বর্তমানের উপর চাপিয়ে দিও না। তুমি যদি আমাকে বিশ্বাস করো, তাহলে এ নিয়ে আর সন্দেহ রেখো না। গি রঞ্জিত কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু আমি অর্ণবকে চোখে চোখে রাখব। সেই রাতে দুজনেই আলাদা ঘরে ঘুমালো। রিমা জানত ঝড়টা এখনও থামেনি, বরং তার শব্দ এখন কেবল নীরব হয়ে গেছে। 2 দিন ধরে অর্ণবকে দেখা যাচ্ছিল না। গ্রামের লোকজন ভেবেছিল সে হয়তো শহরে কোনো কাজে গেছে। কিন্তু হঠাৎ 3য় দিনের সকালে খবর ছড়িয়ে পড়ল, অর্ণব বাজারের মাঝখানে দাঁড়িয়ে প্রকাশ্যে রিমার নাম নিচ্ছে। রিমা তখন বাড়িতে রান্না করছিল। ছোট্ট মিন্টু দৌড়ে এসে বলল, রিমা দিদি, বাজারে একটা কেলেঙ্কারি হচ্ছে, অর্ণব দাদু তোমার কথা বলছে। রিমার বুক ধুকপুক করতে লাগল। সে গামছা দিয়ে হাত মুছে বেরিয়ে গেল। বাজারে গিয়ে দেখল অর্ণব চারপাশে মানুষের ভিড়ে দাঁড়িয়ে জোরে বলছে, আমি রিমাকে অনেক বছর ধরে চিনি, আমি জানি সে সুখী নয়। যদি সাহস থাকে রিমা এখনই এসে বলুক আমি মিথ্যে বলছি। ভিড়ের মধ্যে ফিসফিসানি, কারো চোখে কৌতূহল, কারো চোখে বিদ্বেষ। রিমা এক মুহূর্ত চুপ করে দাঁড়াল, তারপর 2 পদক্ষেপে এগিয়ে গেল। সবাই চুপ হয়ে গেল। রিমা অর্ণবের দিকে তাকিয়ে বলল, তুমি আমার জীবনের বন্ধু ছিলে, কিন্তু আজ তুমি আমার মর্যাদা আঘাত করেছ। তুমি কি ভেবেছ এইভাবে প্রকাশ্যে আমার সুখ দুঃখ বিচার করলে আমি তোমার প্রশংসা করব? অর্ণব কিছু বলার আগেই রিমা উচ্চস্বরে বলল, শোনো সবাই, আমি সুখী কিনা সেটা আমার আর আমার স্বামীর ব্যাপার। আমার জীবনের উপর কারো অধিকার নেই, না অর্ণবের, না অন্য কারো। গ্রামের লোকজন চুপ হয়ে গেল, কেউ কেউ মাথা নেড়ে সরে গেল। অর্ণবের চোখে এক মুহূর্তের জন্য পরাজয়ের ছায়া দেখা গেল, কিন্তু তার ঠোঁটে অদ্ভুত এক হাসি রয়ে গেল, যেন সে এখনও কিছু পরিকল্পনা করে রেখেছে।
রিমা হাঁটতে হাঁটতে বাড়ি ফিরল, কিন্তু তার মনের ভেতর ঝড় বয়ে চলল। এই ঘটনার পর রঞ্জিত কি তাকে বিশ্বাস করবে, নাকি এটা হবে তাদের সম্পর্কের ভাঙনের সূচনা? বাজারের ঘটনার পর বিকেলের আকাশটা অদ্ভুতভাবে ম্লান হয়ে এসেছিল। রিমা বাড়িতে ফিরে রান্নাঘরে গিয়ে চুলা ধরালো, কিন্তু হাত কাঁপছিল। বাইরে উঠোনে রঞ্জিত চুপচাপ বসেছিল, যেন কিছু ভেবে যাচ্ছে। রিমা ধীরে গিয়ে বলল, তুমি জানো তো আমি ইচ্ছে করে ওসব ঘটাইনি গিয়ে। রঞ্জিত ধীরে মাথা তুলল। তার চোখে ক্লান্তি আর ঠোঁটে হালকা তিক্ততা। আমি জানি তুমি কিছু করনি। কিন্তু রিমা, কেন বারবার অর্ণব তোমার চারপাশে আসে? সে তোমার নাম নিয়ে এমন কথা বলতে সাহস পায় কেন? রিমা নিঃশ্বাস ফেলে বলল, কারণ সে বুঝতে পারছে না আমার জীবনে তার জায়গা নেই। রঞ্জিত তাকিয়ে বলল, হয়তো তুমি বলেছ, কিন্তু তোমার চোখ, তোমার আচরণ, মাঝে মাঝে মনে হয় তুমি যেন নিজের ভেতরে কোনো উত্তর খুঁজছ যা আমার কাছে নেই। এই কথা শুনে রিমার বুকের ভেতর হিম হয়ে গেল। সে চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ কোনো উত্তর খুঁজে পেল না। রঞ্জিত উঠে চলে গেল পাশের ঘরে। দরজাটা অল্প শব্দে বন্ধ হয়ে গেল, কিন্তু সেই শব্দ রিমার কানে বজ্রপাতের মতো বাজল। সেদিন রাতে খাবার টেবিলে দুজনেই চুপচাপ খেল। শুধু নীরবতার মধ্যে ভেসে বেড়াচ্ছিল অব্যক্ত সন্দেহ, অজানা দূরত্ব আর এক অদৃশ্য ফাটল, যেটা হয়তো আর মেরামত করা যাবে না। বাজারের ঘটনার পর রিমা যতটা সম্ভব অর্ণবকে এড়িয়ে চলছিল। তবুও এক সন্ধ্যায়, যখন সে নদীর ঘাট থেকে পানি তুলে ফিরছিল, পেছন থেকে অর্ণবের কণ্ঠ শোনা গেল, আমার সঙ্গে একবার কথা বলবে? রিমা ঘুরে তাকাল না। তোমার সঙ্গে আর কিছু বলার নেই। অর্ণব ধীরে তার সামনে এসে দাঁড়াল। চোখে সেই পুরনো উষ্ণতা, কিন্তু গলায় তীব্র দ্বিধা। রিমা, আমি জানি তুমি এখন দ্বিধায় আছো। তুমি চাইলেই আজ রাতেই আমার সঙ্গে গ্রাম ছাড়তে পারো। শহরে গিয়ে নতুন জীবন শুরু করব আমরা দুজন, কোনো বন্ধন ছাড়াই। রিমার বুকের ভেতর যেন এক মুহূর্তে ধাক্কা খেল। সে তীক্ষ্ণ গলায় বলল, তুমি কি জানো তুমি কি প্রস্তাব দিচ্ছ? আমি একজন বিবাহিত নারী। অর্ণব শান্তভাবে বলল, তুমি একজন নারী যার হাসি অনেকদিন আগেই নিভে গেছে। রঞ্জিত হয়তো তোমাকে ভালোবাসে, কিন্তু বোঝে না। আমি পারব। আমি তোমার প্রতিটা স্বপ্ন পূরণ করব। রিমা তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। সেই চোখে শুধু অর্ণব নয়, ভেসে উঠল নিজের ভেতরের শূন্যতা, একাকিত্ব আর অপরাধবোধ। কিছু না বলে সে হঠাৎ ঘাটের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। অর্ণব পেছন থেকে বলল, আমি কাল রাত পর্যন্ত অপেক্ষা করব। যদি তোমার মন বদলায়, নদীর ধারে চলে এসো। রিমার কানে সেই কথাগুলো ধ্বনিত হতে থাকল, যতক্ষণ না সে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল। বাইরে অন্ধকার নেমে আসছিল, কিন্তু তার মনের ভেতর ঝড় যেন আরও গভীর হচ্ছিল। সেদিন রাতটা যেন রিমার জীবনের দীর্ঘতম রাত। ঘরের এক কোণে বসে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়েছিল। অর্ণবের শেষ কথাগুলো যেন বারবার তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল, কাল রাত পর্যন্ত অপেক্ষা করব। যদি মন বদলায়। রঞ্জিত পাশের ঘরে ঘুমাচ্ছিল, কিন্তু সেই ঘুমও ছিল ভাঙা ভাঙা। দুজনের মাঝে অদৃশ্য দূরত্ব যেন দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। রিমার মনে একদিকে ছিল অপরাধবোধ, আরেকদিকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা। সে ভাবছিল, যদি অর্ণবের সঙ্গে চলে যায় হয়তো অন্যরকম জীবন পাবে। কিন্তু এই সিদ্ধান্ত কি তাকে শান্তি দেবে? আর যদি থেকে যায়, তবে কি আজীবন এই শূন্যতায় ডুবে থাকবে? রাত পেরিয়ে যখন আকাশে ভোরের প্রথম আলো ফুটল, রিমা ধীরে উঠে দাঁড়াল। জানলার পাশে গিয়ে নদীর দিকে তাকাল। পাখির ডাক, কুয়াশার চাদরে ঢাকা জল, আর দূরে অর্ণবের নৌকার মৃদু অবয়ব, সবই যেন তাকে টেনে নিচ্ছিল। হঠাৎ পিছন থেকে রঞ্জিতের গলা, রিমা, কোথায় যাচ্ছ? রিমা চমকে উঠল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে কিছু বলল না। শুধু ধীরে দরজার দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে কপাট ছুল। তারপর যেন নিজের ভেতরেই কোনো যুদ্ধ জিতে নিয়ে হাত সরিয়ে নিল। সে ফিরে এসে রান্নাঘরের দিকে চলে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু তার চোখে তখন এক অদ্ভুত দ্বিধা। এখনও সে কিছু ঠিক করে ফেলেছে, যা হয়তো শিগগিরই সবাইকে চমকে দেবে। ভোরের কুয়াশা কেটে গিয়ে গ্রামের সকালটা যখন পুরোপুরি জেগে উঠল, তখন রিমা তার সিদ্ধান্ত কার্যকর করার প্রথম পদক্ষেপ নিল। সে শান্তভাবে উঠোনে এসে এক কাঁসার ঘটি ভর্তি পানি নিয়ে বসল, যেন স্বাভাবিক দিনের শুরু। রঞ্জিত তখন গরুকে খাওয়াচ্ছিল। রিমা হঠাৎ বলল,
শোনো, আমি আজ দুপুরে শহরে যাচ্ছি। কিছু জিনিসপত্র কিনতে হবে গি। রঞ্জিত ভ্রু কুঁচকে তাকালো। একাই যাবে? হ্যাঁ, রিমা বলল, এবারে আমার একাই যাওয়া দরকার। সে আর কোনো ব্যাখ্যা দিল না, আর রঞ্জিতও কিছু জিজ্ঞেস করল না। কিন্তু তার চোখে প্রশ্নের ছায়া থেকে গেল। দুপুরে রিমা নতুন শাড়ি পরে, চুল বেঁধে, হাতে একটা ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। শহরের দিকে যাওয়ার পথে নদীর ঘাটে দাঁড়িয়েছিল অর্ণব। তার চোখে স্পষ্ট ছিল অপেক্ষার ছাপ। অর্ণব এক পা এগিয়ে এসে ফিসফিস করে বলল, তাহলে তুমি এসেছ? রিমা ঠান্ডা গলায় বলল, না, আমি তোমার জন্য আসিনি। আজ আমি শহরে যাচ্ছি আমার নিজের জন্য, নিজের সিদ্ধান্ত নিতে। অর্ণব কিছু বুঝে ওঠার আগেই রিমা এগিয়ে গেল গ্রামের বাসস্ট্যান্ডের দিকে। সে আর পেছন ফিরে তাকাল না। অর্ণব দাঁড়িয়ে রইল, তার মুখে হতাশা আর বিভ্রান্তি মিশ্রিত এক দৃষ্টি। দূরে রঞ্জিত ঘাটের অন্য প্রান্তে দাঁড়িয়ে সবকিছু দেখে ফেলেছিল। কিন্তু তার চোখে রাগের বদলে ছিল এক গভীর উদ্বেগ, যেন সে বুঝতে পারছে রিমা এমন কিছু করতে চলেছে যা আর ফেরানো যাবে না। দুপুরের রোদে ঝলসে যাওয়া বাঁশের জানালা দিয়ে রিমা শহরের দিকে তাকিয়েছিল। গ্রামের মাটির গন্ধ, নদীর ঢেউ, উঠোনের শালিক, সব যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। তার বুকের ভেতর এক অদ্ভুত হালকা লাগছিল, আবার এক ভয়ও কাজ করছিল। আজ সে এমন পথে হাঁটছে যা আগে কখনো ভাবেনি। শহরে পৌঁছে রিমা ব্যস্ত বাজারপথ পেরিয়ে একটি পুরনো লাল ইটের দালানের সামনে দাঁড়াল। এখানেই তার দেখা হবে সেই মানুষের সঙ্গে যার চিঠি কয়েক সপ্তাহ আগে তার হাতে এসেছিল। চিঠি যেখানে লেখা ছিল, আপনার প্রতিভা নষ্ট হতে দেবেন না। শহরে আসুন, আমি আপনাকে সুযোগ দেব। দালানের ভেতরে ঢুকে রিমা অবাক হল। দেয়ালে সারি সারি ছবি, কোথাও নদীর দৃশ্য, কোথাও মানুষের মুখ, আর মাঝখানে কাঠের টেবিলে বসা একজন মধ্যবয়সী মানুষ। তিনি ধূসর চুলে, চোখে গোল ফ্রেমের চশমা, আর গলায় নরম অথচ আত্মবিশ্বাসী স্বর। আপনি রিমা? রিমা ধীরে মাথা নাড়ল। লোকটি হেসে বলল, আমি অনিরুদ্ধ। আমি গ্রামে গিয়েছিলাম কিছুদিন আগে, আপনার আঁকা আলপনা আর রঙের কাজ দেখেছিলাম। আপনার হাতে বিরল দক্ষতা আছে। আমি চাই আপনি আমার আর্ট গ্যালারিতে কাজ করুন। রিমা থমকে গেল। সে ভাবছিল শহরে এসে হয়তো কোনো সাধারণ কাজ খুঁজে নেবে, কিন্তু এখানে এমন একটি প্রস্তাব যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনিরুদ্ধ ধীরে বলল, আপনি যদি চান আজ থেকেই শুরু করতে পারেন। রিমার মনে হঠাৎ রঞ্জিতের মুখ ভেসে উঠল, সঙ্গে অর্ণবের কথাও। দুজনই যেন দূর থেকে তার সিদ্ধান্ত দেখছে। সে গভীর নিঃশ্বাস নিল, তারপর চুপচাপ জানালার পাশে গিয়ে বাইরে তাকাল। আকাশে তখন হালকা মেঘ, আর তার মনেও নতুন কিছুর আগাম অনুভূতি জমতে লাগল। পরদিন সকালেই রিমা অনিরুদ্ধের আর্ট গ্যালারিতে পৌঁছাল। শহরের কোলাহল পেরিয়ে গ্যালারির ভেতরে ঢুকতেই তার মনে হল যেন অন্য এক জগতে এসে পড়েছে। দেয়ালে ঝোলানো ছবিগুলোতে নানা গল্প, নদীর ঢেউ, পথশিশুর মুখ, গোধূলির আকাশ, ভাঙা মন্দির, সবই যেন জীবন্ত হয়ে আছে। অনিরুদ্ধ হাসি মুখে বলল, আজ তোমার প্রথম দিন। এখানে শুধু কাজই নয়, শেখার সুযোগও পাবে। রিমাকে দেওয়া হলো এক কোণা, যেখানে তুলি, রং আর সাদা ক্যানভাস রাখা ছিল। প্রথমে হাত কাঁপছিল, কিন্তু ধীরে ধীরে সে ডুবে গেল নিজের আঁকায়। তার তুলির আঁচড়ে ফুটে উঠল গ্রামের একটি দৃশ্য, বাঁশঝাড়ের পাশে নদীর ঘাট, যেখানে সূর্যের আলো কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছে। দুপুরের দিকে কিছু দর্শনার্থী গ্যালারিতে এলেন। তাদের মধ্যে একজন চশমা পরা তরুণী রিমার কাজ দেখে থমকে দাঁড়ালেন। আপনি এই ছবি এঁকেছেন? অসাধারণ! প্রশংসা শুনে রিমার বুকের ভেতর গরম একটা ঢেউ উঠল। এমন স্বীকৃতি সে আগে কখনো পায়নি। কিন্তু সন্ধ্যার দিকে, যখন গ্যালারির ভেতরে লাইট কমিয়ে দেওয়া হলো আর কয়েকজন অচেনা ধনী মানুষ ভেতরে ঢুকলেন, তখন রিমা এক অদ্ভুত পরিবেশ টের পেল। হাসিঠাট্টা, দামি সুগন্ধি, আর চাপা গলার আলাপ, সবকিছুতে এক ধরনের লুকানো উদ্দেশ্য যেন আছে। অনিরুদ্ধ ধীরে এসে তার কানে বলল, এরা আমাদের ছবিগুলো কিনে নেয়। তুমি হাসি মুখে সবার সঙ্গে কথা বলো। রিমা বুঝতে পারল শহরের জীবন শুধু রঙের ক্যানভাসে গড়া নয়। এখানে প্রতিটি হাসির আড়ালেও লুকিয়ে আছে হিসাব, আর প্রতিটি সুযোগের সঙ্গে আছে এক অদৃশ্য শর্ত। রাত বাড়তে শুরু করেছে। গ্যালারির হোলঘরে হালকা সুর বাজছে, দামি গ্লাসে পানীয় ঢালা হচ্ছে, আর সেই সঙ্গে চলছে চাপা কণ্ঠে দরদাম। রিমা কোণের একটি চেয়ারে বসেছিল, হাতে এক কাপ গরম চা, যেটা হয়তো এখানে একমাত্র সাধারণ জিনিস।
একজন ধনী মধ্যবয়সী ভদ্রলোক এগিয়ে এসে তার পাশে দাঁড়ালেন। চোখে লালচে রং, হাতে হীরার আংটি, ঠোঁটে আধো হাসি। আপনার আঁকা ছবিটা কিনতে চাই। তবে শুধু ছবি নয়, আপনার সঙ্গে কিছু সময়ও কাটাতে চাই। রিমার বুকের ভেতর হঠাৎ একটা ধাক্কা লাগল। সে ঠান্ডা গলায় বলল, দুঃখিত, আমি এখানে শুধু আঁকার জন্য এসেছি। ভদ্রলোকের মুখে একটু বিরক্তি ফুটল। তিনি কিছু বলার আগেই অনিরুদ্ধ এগিয়ে এলেন। সব ঠিক আছে তো? রিমা দুই দৃষ্টিতে অনিরুদ্ধের চোখে তাকাল। আমি শুধু কাজ করব, ব্যক্তিগত কোনো সম্পর্কের বিনিময়ে ছবি বিক্রি করব না। গ্যালারির চারপাশে কথাবার্তার গতি একটু থেমে গেল। কিছু লোক কৌতূহলী দৃষ্টিতে তাকাল, কেউ আবার মৃদু হেসে মাথা নেড়েও দিল। অনিরুদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার ইচ্ছে মতোই হবে। তবে মনে রেখো, এই শহরে সীমানা টেনে চলা সহজ নয়। রিমা শান্তভাবে উত্তর দিল, সহজ না হলেও আমি সেটা করব। সেই রাতেই গ্যালারি থেকে ফেরার পথে রিমা শহরের আলোঝলমল রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবল, এই জীবন নতুন, স্বপ্নময়, কিন্তু তাকে নিজের মর্যাদা রক্ষার লড়াইও করতে হবে। শহরে রিমার সেই রাতের ঘটনা বেশি দিন গোপন থাকল না। গ্যালারিতে যাওয়া আসা করা কয়েকজন ব্যবসায়ী গ্রামের দিকে খবর পাঠিয়ে দিল, রিমা নাকি শহরে গিয়ে এক বড়লোকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। খবর প্রথমে পৌঁছাল অর্ণবের কানে। সে চায়ের দোকানে বসে শুনল কিছু মানুষ গল্প করছে। মেয়েটার সাহস আছে বটে, শহরে গিয়েও নিজের পথ ঠিক রাখছে। অর্ণবের মনে মিশ্র অনুভূতি এলো। একদিকে গর্ব হচ্ছিল, রিমা তার চোখে আগের চেয়েও বড় হয়ে উঠেছে। অন্যদিকে বুকের ভেতর খচখচ করছিল। সে জানে রিমা নিজের জন্যই লড়ছে, কিন্তু সেই লড়াইয়ে তার, অর্ণবের, জায়গা নেই। রঞ্জিতের কানে খবর পৌঁছাতে দেরি হল না। তবে তার প্রতিক্রিয়া ছিল নীরব। সন্ধ্যায় উঠোনে বসে তামাক খেতে খেতে সে শুধু একবার বলল, মেয়েটা নিজের মতো পথ হাঁটছে। এটা ভালো, কিন্তু ওই পথ কেমন সেটা শুধু সময় বলবে। রাতের খাওয়ার পরে রঞ্জিত আকাশের দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। তার চোখে যেন অদৃশ্য এক আশার আলো। হয়তো সে বুঝতে পারছে রিমার সঙ্গে তার সম্পর্ক আগের মতো না থাকলেও তার ভালো থাকার জন্য অন্তর থেকে প্রার্থনা করছে। অন্যদিকে শহরে বসে রিমা জানেই না তার এই দ্বিতা গ্রামের দুই পুরুষের মনে এমন ভিন্ন ভিন্ন ঢেউ তুলেছে। শহরে তখন এক ব্যস্ত সকাল। রিমা গ্যালারির কাজে ডুবেছিল, ক্যানভাসে নদীর ধারে শিশির ভেজা বাঁশঝাড় আঁকছিল। ঠিক তখনই অনিরুদ্ধ তার ডেস্কে এসে এক খাম এগিয়ে দিল। তোমার জন্য চিঠি এসেছে। রিমা অবাক হয়ে খাম খুলল। ভেতরে গ্রামের এক পরিচিতের হাতের লেখা। রিমা, তুই তাড়াতাড়ি ফিরে আয়, মাকে গুরুতর অসুখে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিঠি পড়েই তার হাত কাঁপতে লাগল। সব রং, সব ছবি, সব স্বপ্ন যেন এক মুহূর্তে নিস্তেজ হয়ে গেল। অনিরুদ্ধ ধীরে বলল, যদি যেতে হয় আজই বাসে ওঠো, আমি চাইলে তোর জায়গাটা রেখে দেব। রিমা কিছু না বলে ব্যাগ গুছিয়ে ফেলল। বিকেলের মধ্যে বাসে উঠে সে জানালা দিয়ে শহরের রাস্তা, আলো, মানুষ সব ধীরে ধীরে পিছনে ফেলে গেল। তার চোখে তখন কেবল মায়ের মুখ আর বুকের ভেতর এক অনিশ্চিত ভয়। রাতে গ্রামে পৌঁছে প্রথমেই সে হাসপাতালের দিকে ছুটল। সেখানে গিয়ে দেখল মা স্যালাইন নিচ্ছেন, মুখ ফ্যাকাশে, কিন্তু চোখে এখনও মমতার ছোঁয়া। মা মৃদু স্বরে বলল, তুই এলি, আমি জানতাম তুই আসবি। রিমা মায়ের হাত শক্ত করে ধরে থাকল। সে বুঝতে পারল শহরের সব সাফল্য, সব স্বপ্ন এ মুহূর্তে মায়ের একটুখানি হাসির চেয়ে মূল্যহীন। হাসপাতালের ছোট্ট কেবিনে মায়ের বিছানার পাশে বসে রিমা বারবার ডাক্তারদের কথাগুলো মনে করছিল। ডাক্তার বলেছিলেন, আপনার মায়ের হার্টে সমস্যা আছে, ভালো চিকিৎসা দরকার, আর সেটা শহরের বড় হাসপাতালে করলেই ভালো হবে। কথাটা সহজ শোনালেও রিমার কাছে এর মানে অনেক কঠিন। শহরে ফিরতে হলে মাকে নিয়ে যেতে হবে, কিন্তু মায়ের চিকিৎসার খরচ তার হাতে নেই। গ্যালারিতে যে কাজ করছিল সেখান থেকে এখনও পর্যাপ্ত টাকা পায়নি। রঞ্জিত খবর পেয়ে হাসপাতালে এলেন। তিনি কিছুক্ষণ চুপ করে মায়ের অবস্থা দেখলেন, তারপর রিমাকে বললেন, তুই চাইলে আমি কিছু টাকা জোগাড় করতে পারি। রিমাত দ্বিধায় পড়ে গেল। অতীতের কষ্ট, ভুল বোঝাবুঝি আর দূরত্বের কারণে তার মন সহজে রাজি হচ্ছিল না। কিন্তু মায়ের দিকে তাকিয়ে বুঝল এখন অহংকার রাখার সময় নয়। অর্ণব খবর শুনে এলেন। সে রিমার হাতে এক প্যাকেট ওষুধ দিল আর বলল, শহরে যাওয়া দরকার হলে আমি তো আছি।
রিমা বুঝল, গ্রামের মাটি তার প্রতি যতই রু হয়ে উঠুক, বিপদের সময় দু-একজন মানুষ এখনও পাশে দাঁড়াতে প্রস্তুত। রাতের দিকে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে রিমা আকাশের তারাগুলো দেখছিল। শহর ডাকছে, কারণ সেখানে মায়ের ভালো চিকিৎসা হবে। কিন্তু গ্রামও টানছে, কারণ এখানেই তার শিকড়। তার মনে হল, জীবন যেন এক দ্বিমুখী রাস্তা, যে রাস্তা বেছে নেবে সেটাই তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। ভোরের আলো ফোটার আগেই রিমা মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে ফেলল। রঞ্জিত টাকা দিলেন, অর্ণব গাড়ি জোগাড় করল, দুজনেই নীরব, শুধু দায়িত্বের জায়গা থেকে কাজ করে গেলেন। মা ফ্যাকাশে মুখে ধীরে ধীরে গাড়িতে উঠলেন। গ্রামের রাস্তাগুলো তখনও কুয়াশায় ঢাকা, কাক ডাকছে দূরে, আর গাড়ির চাকা টুকটাপ শব্দে কাকর পেরোচ্ছে। মাঝপথে বাজারের কাছাকাছি এসে গাড়ি হঠাৎ থেমে গেল। ড্রাইভার জানাল, দিদি, রাস্তায় একটা বড় ট্রাক উল্টে পড়েছে। অন্তত 2 ঘন্টা লাগবে সরাতে গু। রিমা অস্থির হয়ে উঠল। মায়ের শ্বাস ধীরে ধীরে কষ্টকর হয়ে আসছে। পাশে থাকা অর্ণব বলল, আমি চেষ্টা করি অন্য রাস্তা খুঁজে বের করতে, যদিও সেটা অনেকটা ঘুরপথ। রঞ্জিত, যিনি শেষ মুহূর্তে সঙ্গী হয়ে এসেছিলেন, চুপচাপ গাড়ি থেকে নেমে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, পেছনের গ্রামের ভেতর দিয়ে একটা মাটির রাস্তা আছে। গাড়ি যেতে পারবে কিনা জানি না, তবে হাঁটলে সময় বাঁচবে গু। রিমা মায়ের হাত শক্ত করে ধরল। মা, পারবে তো? মা মৃদু হাসলেন। তুই পাশে থাকলে আমি সব পারব গু। তখনই তারা সিদ্ধান্ত নিল, যত কষ্টই হোক, মাটির পথ দিয়ে যাত্রা চালিয়ে যাবে। আর সেই মুহূর্তে রিমার মনে হল, জীবনও অনেকটা এই মাটির রাস্তার মতো, খসখসে, অনিশ্চিত, তবু সামনে এগোতে হয়। মাটির রাস্তা শুরু হতেই গাড়ি আর এগোতে পারল না। ড্রাইভার জানাল, দিদি, এরপর থেকে কেবল হাঁটতে হবে গু। রিমা, রঞ্জিত, অর্ণব 3 জন মিলে মাকে হাত ধরে নামালেন। কুয়াশা ভেদ করে তারা ধীরে ধীরে এগোতে লাগল। রাস্তার 2 পাশে সরু ধানের ক্ষেত, দূরে গরুর ঘণ্টার টুংটাং শব্দ। হঠাৎ বাঘ ঘুরতেই এক মাঝবয়সী মানুষ সাইকেল ঠেলে এগিয়ে এলেন। তার মুখে মিষ্টি হাসি, কিন্তু চোখে গভীর ক্লান্তি। তিনি রিমার দিকে তাকিয়ে বললেন, আপনারা শহরের দিকে যাচ্ছেন? রিমা মাথা নেড়ে বলল, হ্যাঁ, হাসপাতালে যাচ্ছি। মায়ের জরুরি চিকিৎসা দরকার। লোকটি সঙ্গে সঙ্গে সাইকেল থেকে এক মোটা কম্বল নামিয়ে মায়ের গায়ে দিলেন। এই পথ খুব ঠান্ডা। আমি পাশের গ্রামেই থাকি। চাইলে আমি আপনাদের নদীর ঘাট পর্যন্ত পৌঁছে দিতে পারি। সেখান থেকে নৌকা নিয়ে সোজা বড় রাস্তা ধরে শহরের বাস ধরা যাবে। রঞ্জিত একটু সন্দিগ্ধ চোখে তাকালেও রিমা বুঝল, সময়ের চাপে এই সাহায্য না নিলে বিপদ হতে পারে। তারা লোকটির প্রস্তাবে রাজি হল। নদীর ঘাটে পৌঁছে রিমা লক্ষ্য করল, লোকটির চোখে এক ধরনের অদ্ভুত মায়া। মায়ের দিকে তাকিয়ে তিনি বললেন, আপনার মায়ের মুখ আমার মায়ের মতোই। আজ অনেক বছর পর মনে হলো আমি নিজের মায়ের সেবা করছি গি। রিমার বুক কেমন হালকা হয়ে গেল। যেন এই অচেনা মানুষটিও তার জীবনের এক নীরব আশীর্বাদ হয়ে এলেন। নদীর ঘাটে এসে সবাই নৌকায় উঠল। শীতের সকালের কুয়াশা নদীর জলকে যেন আরও রহস্যময় করে তুলেছে। নৌকার মাঝি, এক বৃদ্ধ, যার হাতে শক্ত বৈঠা, কিন্তু চোখে শান্তি। মাঝি ধীরে ধীরে বৈঠা চালাতে লাগলেন। রিমা মায়ের মাথায় কম্বল গুটিয়ে দিল, যাতে ঠান্ডা না লাগে। সাথে থাকা অর্ণব আর রঞ্জিত দুপাশে বসে সতর্ক দৃষ্টি রাখছিলেন। কিছুটা যাওয়ার পর হঠাৎ দূরে আকাশে কালো মেঘ জমতে শুরু করল। মাঝি কপালে ভাঁজ ফেলে বললেন, এটা ভালো লক্ষণ নয়। এই সময়ে হঠাৎ নদীতে ঝোড়ো হাওয়া উঠতে পারে কি? কথা শেষ হতেই উত্তর দিক থেকে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে নৌকাকে দুলিয়ে দিল। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রিমা তাকে আঁকড়ে ধরল। নৌকা হঠাৎ কেঁপে উঠল, জল ছিটকে উঠে ভিজিয়ে দিল সবার কাপড়। রঞ্জিত দ্রুত বৈঠা ধরতে চাইলেন, কিন্তু মাঝি বললেন, শুধু শান্ত থাকুন, আমি জানি কোন দিকে যেতে হবে গু। তবে নদীর স্রোত হঠাৎ বেড়ে গেল, আর সেই সঙ্গে দূরে বজ্রপাতের শব্দ। রিমার বুক ধুকপুক করতে লাগল। এভাবে যদি নৌকা উল্টে যায়, মায়ের কি হবে? অর্ণব তার কাঁধে হাত রেখে বলল, ভয় পেও না, আমরা সবাই একসাথে আছি। স্রোতের সাথে যুদ্ধ করতে করতে নৌকা ধীরে ধীরে এক পারের দিকে এগোতে লাগল। আর সেই মুহূর্তে রিমা অনুভব করল, জীবনের মতোই নদীর এই যাত্রা, যেখানে বিপদ এলে শুধু সাহস আর একে অপরের ভরসায় ভেলায় টিকে রাখে। দুপুরের দিকে অবশেষে নৌকা নিরাপদে নদীর পাড়ে ভিড়ল। সেখান থেকে তারা একটি পুরনো বাসে চেপে শহরের দিকে রওনা দিল।
বাসের জানালা দিয়ে রিমা দেখছিল গ্রামের সবুজ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, জায়গা নিচ্ছে শহরের ধূসর দেয়াল আর ব্যস্ত রাস্তাগুলো। শহরে পৌঁছাতেই রঞ্জিত সরাসরি হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তার দ্রুত মাকে পরীক্ষা করলেন। পরীক্ষা শেষ হতেই ডাক্তার মুখ গম্ভীর করে বললেন, রোগীর হার্টের অবস্থা আশঙ্কাজনক। আজ রাতের মধ্যেই অপারেশন করতে হবে, নইলে ঝুঁকি বাড়বে। রিমার বুক কেঁপে উঠল। শহরের বড় হাসপাতালে অপারেশনের খরচ অনেক বেশি, যা তাদের হাতে নেই। অর্ণব কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই হাসপাতালের হিসাব বিভাগ থেকে খবর এল, আগের জমে থাকা বিল মেটানো না হলে নতুন অপারেশন শুরু করা যাবে না। রিমা হতভম্ব হয়ে গেল। এতদিন আগে নিজের চিকিৎসার জন্য নেওয়া লিন এখন এই সংকটের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে। মা নরম গলায় বললেন, বাবা, যদি না পারিস, তোর জন্য আমি বোঝা হয়ে থাকতে চাই না। রিমার চোখ ভিজে উঠল। সে শক্ত গলায় বলল, না মা, যত কষ্টই হোক আমি তোমাকে হারাবো না। তখনই দরজা খুলে গেল, আর ভেতরে ঢুকলেন সেই মাঝবয়সী সাইকেলওয়ালা মানুষ, যিনি তাদের মাটির রাস্তায় সাহায্য করেছিলেন। তার হাতে একটি কাগজ, একটি পুরনো ব্যাংক চেক। তিনি শান্ত গলায় বললেন, আমি আগেই বলেছিলাম আপনার মায়ের মুখ আমার মায়ের মতো। এই টাকা নিন, সময় নষ্ট করবেন না। হাসপাতালের করিডোরে হালকা জীবাণুনাশকের গন্ধ। ডাক্তারের মুখে গম্ভীরতা, নার্সদের তড়িঘড়ি চলাফেরা, সব মিলিয়ে এক অদ্ভুত চাপা উত্তেজনা। রিমা মায়ের হাত শক্ত করে ধরল অপারেশন থিয়েটারের দরজা পর্যন্ত। মা হালকা হাসি দিয়ে বললেন, ভয় পাবি না, তুই তো আছিস। দরজা বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গেই চারপাশ যেন নিস্তব্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটা ধীরে ধীরে চলছিল, কিন্তু রিমার কাছে মনে হচ্ছিল সময় থেমে গেছে। অর্ণব পাশে বসে আছে, কিন্তু খুব একটা কথা বলছে না। রঞ্জিত এদিক ওদিক হাঁটছে, মাঝে মাঝে ফোনে কারো সঙ্গে নিচু গলায় কথা বলছে। হঠাৎ করিডোরের এক কোণে সেই সাইকেলওয়ালা মানুষকে দেখা গেল। তিনি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছেন। রিমার মনে হল তিনি যেন এক অদৃশ্য ভরসা, যে নীরবে তার সাথে লড়ে যাচ্ছে। রাত বাড়তে লাগল। দূরে কোথাও বজ্রপাতের শব্দ, জানলার বাইরে ঝিরঝিরে বৃষ্টি। প্রতিটি মিনিট যেন রিমার বুকের ভেতর একটা ভারী পাথর হয়ে বসে আছে। প্রায় 4 ঘন্টা পর অপারেশন থিয়েটারের আলো নিভল। ডাক্তার বেরিয়ে এলেন, মুখে ক্লান্তি কিন্তু চোখে হালকা আশ্বাস। অপারেশন সফল হয়েছে, কিন্তু পরবর্তী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। রিমার চোখ ভিজে গেল। সে ধীরে ধীরে চেয়ারে হেলান দিল, যেন বহুদিন পর একটু শ্বাস নিতে পারছে। মায়ের অপারেশনের পরের দিনগুলো যেন ধীর গতির সিনেমা। প্রতিটি সকাল শুরু হয় নার্সের নরম কণ্ঠে, ওষুধের সময় হয়ে গেছে। রিমা মায়ের বিছানার পাশে বসে গল্প করে পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। মায়ের চোখে কখনো জল, কখনো হাসি। একদিন মাকে ঘুমে দেখে রিমা জানালার পাশে গিয়ে দাঁড়াল। বৃষ্টি থেমে গেছে, কিন্তু ভেজা বাতাসে ভেসে আসছে মাটির গন্ধ। সে হঠাৎ মনে করল সেই দিনগুলো, যখন বাবার মৃত্যুর পর মায়ের একার হাতে সংসার চলেছে। রাতের পর রাত মাকে সেলাই মেশিন চালাতে শুনেছে, শুধু মেয়ের পড়াশোনার খরচ জোগাতে। তার মনে পড়ে গেল কলেজের সময় এক বন্ধু তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তখন নিজের দায়িত্বের কথা ভেবে রিমা পিছিয়ে গিয়েছিল। সেই সিদ্ধান্ত তাকে আজও তাড়া করে, যদিও সে জানে মায়ের জন্য এটাই সঠিক ছিল। হঠাৎ অর্ণব এসে পাশে দাঁড়াল। তুমি জানো, তোমার ভেতরে যে শক্তি আছে সেটাই তোমাকে আলাদা করে তোলে, সে বলল। রিমা একটু হেসে জবাব দিল, শক্তি নয়, এটা শুধু অভ্যাস, একা লড়াই করার অভ্যাস। অর্ণব চুপ করে তার দিকে তাকিয়ে রইল। হাসপাতালের করিডোরে আলোছায়ার খেলায় রিমা বুঝল, মায়ের সুস্থতা শুধু তার নয়, তার নিজের ভেতরের পুরনো ক্ষত সারানোর পথও খুলে দিচ্ছে। সেদিন বিকেলের দিকে রিমা ক্যান্টিন থেকে চা নিয়ে ফিরছিল। হাসপাতালের করিডোরে কিছুটা ভিড়, হয়তো নতুন রোগী এসেছে। সে পাশ কাটিয়ে নিজের ওয়ার্ডের দিকে হাঁটছিল, ঠিক তখনই এক পরিচিত কণ্ঠ শুনতে পেল। রিমা! রিমা থমকে দাঁড়াল। সামনে দাঁড়িয়ে একজন, লম্বা, শ্যামলা, চোখে গভীর দৃষ্টি। এমন মুখ ভুলে থাকা সম্ভব নয়। এ হল সৌরভ, তার কলেজের পুরনো বন্ধু, এবং সেই মানুষ যে একসময় তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। রিমা অবাক হয়ে বলল, তুমি এখানে? সৌরভ একটু দ্বিধা নিয়ে উত্তর দিল, আমার মা ভর্তি আছেন, হার্টের সমস্যা। 2 দিন আগে এসেছি। তার চোখে যেন পুরনো দিনের ছায়া ভাসছে, কিন্তু কথায় পরিমিতি। অর্ণব দূর থেকে এসে দাঁড়াল, 2 জনের কথোপকথন লক্ষ্য করছিল।
রিমা অনুভব করল হঠাৎ যেন চারপাশে বাতাস ভারী হয়ে গেছে। সৌরভ নরম গলায় বলল, তুমি এখনো আগের মতোই শক্ত আছো, তবে চোখে ক্লান্তি বেশি গু। রিমা হাসার চেষ্টা করল। সময় মানুষকে বদলায়। সেই মুহূর্তে নার্স এসে জানালো রিমার মা জেগে উঠেছেন। রিমা তাড়াতাড়ি চলে গেল, কিন্তু তার মনটা অদ্ভুতভাবে অস্থির হয়ে রইল। পুরনো স্মৃতিগুলো আবার যেন দরজা খুলে ফেলেছে, আর তাতে ঢুকে পড়েছে এক প্রশ্ন, জীবন কি তাকে আবার একই মোড়ে দাঁড় করাতে চলেছে? সন্ধ্যার পর মায়ের ওষুধ আর খাবারের ব্যবস্থা সেরে রিমা করিডোরে বেরিয়েছিল একটু হাঁটাহাঁটি করতে। দূরের বেঞ্চে বসে সৌরভ চুপচাপ মোবাইলে কিছু দেখছিল। রিমা এক মুহূর্ত দ্বিধা করল, তারপর এগিয়ে গিয়ে বলল, কেমন আছো? সৌরভ মাথা তুলে তাকালো, এক চিলতে হাসি। শারীরিকভাবে ভালো, কিন্তু মনে হয় কিছু প্রশ্নের উত্তর এখনো পাইনি গে। রিমা জানত সৌরভ কোনো প্রশ্নের কথা বলছে। কলেজের শেষ বছরে যখন সৌরভ প্রস্তাব দিয়েছিল, সে হঠাৎ করে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। সেটা সৌরভের কাছে ছিল অজানা আঘাত। রিমা ধীরে বলল, তুমি হয়তো মনে করো আমি তোমাকে অবহেলা করেছি, কিন্তু তখন মা অসুস্থ ছিলেন, সংসার চালাতে হিমশিম খাচ্ছিলাম। তোমার জীবনে আমি তখন বোঝা হয়ে যেতে চাইনি গি। সৌরভ চুপ করে শুনছিল, তারপর বলল, আমি বোঝা মানিনি রিমা, আমি চেয়েছিলাম বোঝা ভাগ করে নিতে গু। এই কথাগুলো রিমার বুকের ভেতর হালকা ব্যথা ধরালো। ঠিক তখন অর্ণব করিডোরের কোণ থেকে এসে দাঁড়াল। তার চোখে অদ্ভুত গাম্ভীর্য, না রাগ না হাসি, বরং এক ধরনের নির্লিপ্ত পর্যবেক্ষণ। রিমা, ডাক্তার ডেকেছেন? অর্ণব শান্ত গলায় বলল। রিমা মাথা নেড়ে সৌরভের দিকে একবার তাকিয়ে চলে গেল, কিন্তু হেঁটে যেতে যেতে বুঝল দুই পুরুষের দৃষ্টি তার পিঠের উপর লেগে আছে, আর তার মন এক অদ্ভুত টানাপোড়েনের মধ্যে আটকে গেছে। রাত তখন প্রায় 10টা। হাসপাতালের করিডোর ফাঁকা হয়ে এসেছে, কেবল কয়েকটি ওয়ার্ডে হালকা আলো জ্বলছে। রিমা মায়ের কাগজপত্র গুছিয়ে ফিরছিল, ঠিক তখনই দেখল অর্ণব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সে ধীরে গিয়ে পাশে দাঁড়াল। তুমি কিছু ভাবছ? রিমা জিজ্ঞেস করল। অর্ণব মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল, চোখে হালকা ক্লান্তি আর চিন্তার রেখা। ভাবছি তুমি আর সৌরভের গল্পটা আমি কখনো জানিনি, সে শান্ত স্বরে বলল। রিমা একটু থমকাল। এখানে কোনো গল্প নেই, শুধু পুরনো কিছু ভুল বোঝাবুঝি, সে উত্তর দিল। অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি তুমি শক্ত, কিন্তু কখনো কখনো শক্ত মানুষও কারো উপর ভরসা করতে চায়। তুমি কি মনে করো আমার উপর ভরসা করতে পারো? রিমা তার দিকে তাকিয়ে কিছু বলল না। তার মনে হচ্ছিল অর্ণবের প্রশ্ন শুধু বন্ধুত্বের নয়, এতে লুকিয়ে আছে এমন এক অনুভূতি যেটা সে এখনও নাম দিতে প্রস্তুত নয়। ঠিক তখন করিডোরের অন্য প্রান্তে সৌরভকে দেখা গেল, হাতে কফির কাপ, মুখে এক অদ্ভুত হাসি। সে হয়তো দূর থেকেই কথোপকথনের কিছুটা শুনে ফেলেছে। হাওয়ায় যেন এক অদৃশ্য প্রতিযোগিতার গন্ধ ছড়িয়ে পড়ল, যেন দুজন মানুষ চুপচাপ একই জায়গার দিকে এগোচ্ছে, আর সেই জায়গাটা রিমার মন। পরদিন ভোরে হাসপাতালের ক্যান্টিনে ভিড় কম ছিল। অর্ণব কফির কাপ হাতে বসে কিছু কাগজে নোট নিচ্ছিল। ঠিক তখন সৌরভ এসে তার সামনে বসে পড়ল। শুনলাম তুমি রিমার খুব কাছের বন্ধু, সৌরভ সরাসরি বলল। অর্ণব ভ্রু উঁচু করল। বন্ধু? হ্যাঁ, বলা যায়। সৌরভ কফিতে চুমুক দিয়ে কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, আমি তাকে অনেক বছর ধরে চিনি। আমরা দুজন একসময় খুব কাছের ছিলাম, কিন্তু কিছু কারণে দূরে চলে যাই। এখন মনে হয় এই দূরত্ব আর রাখতে চাই না গে। অর্ণবের চোখ স্থির হয়ে গেল। তুমি জানো রিমার জীবন এখন কতটা ভিন্ন? অতীত ফিরিয়ে আনার চেষ্টা সবসময় সুখ দেয় না গে। সৌরভ শান্ত গলায় উত্তর দিল, সুখের গ্যারান্টি কেউ দেয় না অর্ণব, কিন্তু সুযোগ থাকলে লড়াই করা উচিত। দুজনের চোখের দৃষ্টি কিছুক্ষণ ধরে আটকে রইল, না উচ্চস্বরে ঝগড়া, না ঠান্ডা সৌজন্য, বরং নিঃশব্দ এক প্রতিযোগিতা। ঠিক তখন করিডোর থেকে রিমার হাসির শব্দ ভেসে এলো। দুজন একসঙ্গে সেই দিকে তাকাল। এ যেন ইঙ্গিত যে লড়াইটা শুরু হয়ে গেছে, কিন্তু শেষ কোথায় হবে তা কেউ জানে না। দুপুরে হাসপাতালের বাগানে সামান্য রোদ পড়েছিল। রিমা মায়ের জন্য কিছু তাজা ফুল তুলতে বেরিয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল, দূরে বেঞ্চে অর্ণব আর সৌরভ পাশাপাশি বসে আছে। দুজনের মুখে বিনয়ের আড়ালে চাপা উত্তেজনা। রিমা এগিয়ে না গিয়ে দূর থেকেই দেখছিল।
তাদের চোখের ভাষা, হাতের অঙ্গভঙ্গি, মাঝে মাঝে সামান্য হাসি, সব মিলিয়ে যেন এক অদৃশ্য দাবার খেলা চলছে। রিমার মনে প্রশ্ন জাগল, এই প্রতিযোগিতার কেন্দ্র কি সে নিজে? হাসপাতালের কাজ সেরে রিমা মায়ের কাছে ফিরল। মা তখন হালকা ঘুমাচ্ছেন, আর রিমা জানালার ধারে বসে ভাবছিল। অর্ণবের পাশে সে শান্তি অনুভব করে, কিন্তু সৌরভের কাছে এক অদ্ভুত টান আছে, যেটা ব্যাখ্যা করা কঠিন। সন্ধ্যার দিকে যখন রিমা মায়ের ওষুধ আনতে বাইরে যাচ্ছিল, তখন অর্ণব নরম গলায় বলল, তুমি ঠিক আছো তো? রিমা হেসে বলল, আছি, কিন্তু মনে হয় আমার সামনে কোনো একটা বড় সিদ্ধান্ত দাঁড়িয়ে আছে গু। অর্ণব তার দিকে তাকিয়ে কিছু বলল না, কিন্তু চোখে ছিল এক নিঃশব্দ প্রতিজ্ঞা, যাই হোক, সে এই সিদ্ধান্তে নিজের জায়গা নিশ্চিত করবে। রিমা বুঝল যত সময় যাচ্ছে এই আবেগের জট আরও ঘন হচ্ছে। আর হয়তো খুব শিগগিরই তাকে বেছে নিতে হবে, অতীতের ডাকে সাড়া দেবে নাকি বর্তমানের হাত শক্ত করে ধরবে। সন্ধ্যার সময় রিমা ওষুধ আনতে বাইরে গিয়েছিল। ওয়ার্ডে তখন শুধু রিমার মা বসেছিলেন, জানালার পাশে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে। ঠিক তখন দরজায় হালকা নখ শোনা গেল। সৌরভ ভেতরে ঢুকে মৃদু হাসি দিয়ে বলল, কেমন আছেন কাকিমা? রিমার মা অবাক হয়ে তার দিকে তাকালেন। তুমি সৌরভ? অনেক বছর পরে দেখছি তোমাকে গি। সৌরভ চেয়ারে বসে ধীরে বলল, হ্যাঁ কাকিমা, অনেক কিছু বদলে গেছে, কিন্তু কিছু অনুভূতি একই রয়ে গেছে গি। রিমার মা দীর্ঘশ্বাস ফেললেন। তুমি জানো, রিমা তোমার কথা কখনো খারাপ বলেনি, শুধু বলতো সময় তখন ঠিক ছিল না গি। সৌরভ নীরবে মাথা নেড়ে বলল, আমি জানি, আর তাই এবার আমি সময় নষ্ট করব না। আমি চাই রিমা আবার হাসুক, আর আমি সেই হাসির কারণ হতে চাই। মায়ের চোখে এক ধরনের চিন্তার ছায়া ভেসে উঠল। তিনি জানেন অর্ণব রিমার জীবনে আছে, আর এই দুই পুরুষের প্রতিযোগিতা একদিন রিমাকে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলবে। দূর থেকে করিডোরে রিমার পায়ের শব্দ শোনা গেল। সৌরভ চুপ হয়ে গেল, যেন এই কথোপকথনটা এখনই গোপন রাখা দরকার। রিমা হাতে ওষুধের ব্যাগ নিয়ে ওয়ার্ডে ফিরল। দেখল সৌরভ দরজার পাশে দাঁড়িয়ে আছে, আর তার মুখে এক অদ্ভুত শান্ত ভাব। রিমা তাকে দেখে অবাক হল, এমনভাবে নিশ্চুপ দাঁড়িয়ে থাকার অভ্যাস সৌরভের ছিল না আগে। তুমি এখানে? রিমা জিজ্ঞেস করল। সৌরভ হালকা হাসল, হ্যাঁ, কাকিমার সঙ্গে একটু কথা বলছিলাম গু। রিমা চোখ ফেরালো মায়ের দিকে। মায়ের মুখে এক ধরনের স্থিরতা, কিন্তু চোখে যেন লুকনো ভাবনা খেলে যাচ্ছে। তিনি ধীরে বললেন, তুমি ওষুধ এনেছ? বসো, তোমারও বিশ্রাম দরকার। কথাগুলো সাধারণ হলেও রিমা টের পেল মায়ের গলায় এক অচেনা কোমলতা, যেন কোনো কিছু তিনি জানেন যা রিমা জানে না। ঠিক তখন অর্ণব ভেতরে ঢুকল, হাতে কফির কাপ। সে সৌরভের দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকল, দৃষ্টি শীতল কিন্তু নিয়ন্ত্রিত। তারপর রিমার দিকে কফি এগিয়ে দিয়ে বলল, তুমি সারাদিন দাঁড়িয়ে আছো, একটু বসে নাও। রিমা বুঝতে পারছিল না কেন যেন এই মুহূর্তে চারপাশের নীরবতা এত ভারী লাগছে। সৌরভ আর অর্ণব দুজনেই যেন কোনো কথা না বলে একে অপরকে অনেক কিছু বলে দিচ্ছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে সে নিজে। মা জানালার দিকে তাকিয়ে ধীরে বললেন, রিমা, জীবন সবসময় আমাদের সহজ পথ দেয় না। কখনো কখনো বেছে নিতে হয়, যদিও সেটা কষ্টের হয় গি। রিমা থমকে গেল। তার মনে হল মায়ের কথার মধ্যে লুকানো আছে সেই রহস্য, যা হয়তো শিগগিরই প্রকাশ পাবে। রাত তখন অনেকটা নেমে এসেছে। হাসপাতালের করিডোরে আলো ম্লান, আর ওয়ার্ডের ভেতর শুধু মেশিনের হালকা শব্দ। রিমা বিছানায় শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। মায়ের কথাগুলো বারবার মাথায় ঘুরছে। জীবন সবসময় সহজ পথ দেয় না, বেছে নিতে হয়, যদিও সেটা কষ্টের হয় গি। সে ভাবছিল, মা কি জানেন অর্ণব আর সৌরভের এই নীরব প্রতিযোগিতা সম্পর্কে? নাকি তিনি আগেই বুঝে ফেলেছেন রিমার হৃদয় আসলে কোনো দিকে ঝুঁকছে? ঠিক তখন পাশের করিডোর থেকে আস্তে আস্তে কিছু শব্দ ভেসে এলো। মনে হল দুজন লোক ধীরে ধীরে কথা বলছে। রিমা মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করল। প্রথম কণ্ঠস্বর অর্ণবের, তুমি হঠাৎ এভাবে ফিরে এসে সব বদলে দেবে, এটা ভেবেছ? দ্বিতীয় কণ্ঠস্বর সৌরভের, আমি কিছু বদলাতে চাই না অর্ণব, শুধু যা আমার ছিল সেটাকে আবার ফিরে পেতে চাই। অর্ণব ঠান্ডা গলায় উত্তর দিল, যা ছিল হয়তো এখন আর নেই গু। এরপর কয়েক সেকেন্ড নীরবতা। তারপর পায়ের শব্দ ধীরে ধীরে দূরে সরে গেল। রিমা বিছানায় বসে পড়ল। তার বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগল।
এই কথোপকথন যেন তার হৃদয়ের ভেতর জমে থাকা দ্বিধাকে আরও গভীর করে দিল। সে বুঝল এই সিদ্ধান্ত শুধু হৃদয়ের হবে না, এতে জড়িয়ে আছে অতীতের দাবি আর বর্তমানের প্রতিশ্রুতি। পরদিন সকালে হাসপাতালের কক্ষ পরিষ্কার করার সময় রিমা মায়ের আলমারির নিচের ড্রয়ার খুলছিল। পুরনো কাপড়, কিছু বই আর কয়েকটি ফটো অ্যালবামের নিচে হাত পড়তেই সে একটি ছোট খাম বের করল। খামটি হলদেটে হয়ে গেছে, উপরে সুন্দর হাতের লেখা, রিমার জন্য উ। হৃদয় কেঁপে উঠল। সে ধীরে খাম খুলল। ভেতরে একটি চিঠি, তারিখ প্রায় 10 বছর আগের। চিঠিতে লেখা, রিমা, হয়তো তুমি আমাকে ভুলে গেছ, কিন্তু আমি পারিনি। তখন সময় ছিল নিষ্ঠুর, আর আমি ছিলাম দুর্বল। তোমার চোখের সেই বিশ্বাস আমি রাখতে পারিনি। কিন্তু আজও যদি সুযোগ পাই, তোমাকে প্রমাণ করতে চাই, আমার হৃদয় সবসময় তোমার ছিল গু। চিঠির শেষে একটি নাম, সৌরভ। রিমা হঠাৎ নিঃশ্বাস আটকে ফেলল। তার মাথায় যেন হাজার প্রশ্ন একসঙ্গে ঘুরপাক খেতে লাগল। মা কি এই চিঠি জানতেন? অর্ণব কি জানে এর কথা? আর সৌরভ কেন এই চিঠি পাঠিয়েছিল কিন্তু কখনো সরাসরি বলেনি? ঠিক তখন দরজায় হালকা নখ শোনা গেল। অর্ণব ভেতরে ঢুকল, মুখে স্বাভাবিক হাসি, কিন্তু রিমার হাতে চিঠি দেখে তার দৃষ্টি এক মুহূর্তের জন্য থেমে গেল। রিমা বুঝল এই কাগজের টুকরো শুধু অতীতের স্মৃতি নয়, এটি ভবিষ্যতের পথকেও বদলে দিতে পারে। বিকেলের দিকে রিমা সুযোগ পেল। মা ঘুমোচ্ছিলেন আর অর্ণব হাসপাতালের ক্যান্টিনে গেছে। সে চিঠিটা হাতে নিয়ে করিডোরের শেষ প্রান্তে গিয়ে দাঁড়াল, যেখানে সৌরভ একা জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছে। রিমা কাছে গিয়ে ধীরে বলল, এই চিঠি তুমি লিখেছিলে? সৌরভ চমকে ঘুরে তাকাল। তার চোখে মুহূর্তের জন্য অপরাধবোধের ছায়া দেখা গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। হ্যাঁ, সে স্বীকার করল, অনেক বছর আগে লিখেছিলাম, কিন্তু পাঠানোর সাহস পাইনি। তোমার মা সেটা পেয়েছিল গো। রিমা বিস্মিত। মা জানত? সৌরভ মাথা নেড়ে বলল, হ্যাঁ, তিনি জানতেন। আমি তখন তোমার কাছ থেকে দূরে চলে গিয়েছিলাম। পরিস্থিতি আমার পক্ষে ছিল না। কিন্তু কাকিমা বলেছিলেন, একদিন যদি সময় ঠিক হয়, তুমি নিজেই এই চিঠি পাবে গু। রিমার গলায় ক্ষীণ কাঁপুনি। আর এখন? তুমি কি ভাবছ সময় ঠিক হয়েছে? সৌরভ গভীর দৃষ্টিতে তার দিকে তাকাল। আমি জানি অর্ণব তোমার জীবনে আছে। কিন্তু রিমা, তুমি যদি আমার চোখে তাকাও, দেখবে আমি এখনও তোমাকে সেই আগের মতো ভালোবাসি। আর সেটা বদলাবে না। রিমা কিছু বলতে পারল না। তার বুকের ভেতর একদিকে অর্ণবের স্থির ভালোবাসা, অন্যদিকে সৌরভের ফিরে আসা অতীত, দুটোই সমানভাবে টানছে তাকে। ঠিক তখন করিডোরের দূর থেকে অর্ণবের কণ্ঠ ভেসে এল, রিমা, তুমি কোথায়? সৌরভ ধীরে ফিসফিস করে বলল, তুমি যাই বেছে নাও, আমি এবার পিছু হটব না ঘি। রিমা কিছু বলার আগেই করিডোরের শেষ প্রান্তে অর্ণব এসে দাঁড়াল। তার হাতে কফির কাপ, কিন্তু দৃষ্টি স্থির, সরাসরি রিমা আর সৌরভের দিকে। চারপাশের নীরবতা হঠাৎ ভারী হয়ে উঠল। তোমরা এখানে? অর্ণবের গলা শান্ত, কিন্তু ভেতরে যেন জমে থাকা প্রশ্নের পাহাড়। রিমা দ্রুত বলল, আমরা শুধু কিছু কথা বলছিলাম ঘি। সৌরভ এক ধাপ এগিয়ে এসে হালকা হাসল। পুরনো বন্ধুদের কিছু কথা, অর্ণব। চিন্তার কিছু নেই ঘি। অর্ণবের ঠোঁটে স্নিগ্ধ হাসি ফুটল, কিন্তু চোখে সেই শীতলতা আগের মতোই রইল। বন্ধুত্বের কথা ভালো, তবে সময় আর জায়গা কখনো কখনো অনেক কিছু বলে দেয় গুই। রিমা টের পেল, অর্ণবের এই কথার মধ্যে শুধু সন্দেহ নয়, এক অদৃশ্য সতর্কবার্তাও আছে। সে হঠাৎ বুঝল, এখন যদি ব্যাখ্যা দিতে চায়, তাও হয়তো অর্ণব শুনবে, কিন্তু বিশ্বাস করবে কি না তা বলা মুশকিল। তখনই ওয়ার্ডের ভেতর থেকে মায়ের ডাক শোনা গেল, রিমা, তুমি আসবে? এই ডাকে যেন মুহূর্তের জন্য উত্তেজনা ভেঙে গেল। রিমা দ্রুত মায়ের কাছে ফিরে গেল, কিন্তু পেছনে তাকিয়ে দেখল, অর্ণব আর সৌরভ দুজনেই নীরবে একে অপরের দিকে তাকিয়ে আছে। তার মনে হল, এই নীরব দৃষ্টি বিনিময়ে ভবিষ্যতের ঝড়ের আভাস স্পষ্ট হয়ে উঠছে। রিমা মায়ের কাছে গিয়ে দেখল, তিনি বিছানায় সোজা হয়ে বসে আছেন। চোখে অদ্ভুত এক উজ্জ্বলতা, যেন তিনি অনেক ভেবেচিন্তে কিছু ঠিক করে ফেলেছেন। রিমা, মা ধীরে বললেন, আমি তোমাকে একটা অনুরোধ করব, যা হয়তো তোমার জন্য কঠিন হবে। রিমা অবাক হয়ে তাকাল। কি অনুরোধ মা? মা গভীর শ্বাস নিয়ে বললেন, আমি চাই তুমি অর্ণব আর সৌরভ দুজনের সঙ্গেই একবার করে সময় কাটাও,
কিন্তু আলাদা আলাদা ভাবে। তাদের চোখে সরাসরি তাকিয়ে বুঝতে চেষ্টা করো কে তোমার জীবনের সত্যিকারের সঙ্গী হতে পারে। রিমা হতভম্ব। মা, এটা কি পরীক্ষার মতো নয়? মা মৃদু হাসলেন। হয়তো তাই। কিন্তু কখনো কখনো হৃদয়কে সঠিক পথে আনতে এরকম পরীক্ষা প্রয়োজন হয়। তুমি জানো, আমি তোমার জন্য কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাই না। তবে তুমি যদি ভুল পথ বেছে নাও, সেই কষ্ট আমি সহ্য করতে পারব না। মায়ের কণ্ঠে এমন দ্বিধা ছিল যে রিমা আর প্রতিবাদ করতে পারল না। তবে তার বুকের ভেতর এক অদ্ভুত ভয় জমে উঠল। এই সময় কাটানোর পর যদি সিদ্ধান্ত আরও কঠিন হয়ে যায়। ঠিক তখন করিডোরের বাইরে থেকে দুইজনের পদধ্বনি শোনা গেল। অর্ণব আর সৌরভ দুজনেই যেন মায়ের কক্ষের দিকে এগিয়ে আসছে। রিমা অনুভব করল সময় বোধহয় এখনই তার জন্য খেলাটা শুরু করতে যাচ্ছে। মা বালিশে ভর দিয়ে বসেছিলেন, চোখে সেই অদ্ভুত দ্বিধা। দরজায় প্রথমে অর্ণব, তারপর সৌরভ ভেতরে ঢুকল। দুজনের মুখে ভদ্র হাসি থাকলেও দৃষ্টি যেন অদৃশ্যভাবে একে অপরকে মাপছিল। মা সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজনেই রিমার জীবনে গুরুত্বপূর্ণ। আমি জানি সময় ও পরিস্থিতি তোমাদের ভিন্ন জায়গায় দাঁড় করিয়েছে। কিন্তু এখন আমি চাই রিমা নিজের সিদ্ধান্ত নিজে নিক। অর্ণব ভ্রু কুঁচকে বলল, আপনি কি বলতে চাইছেন কাকিমা? মা শান্ত গলায় বললেন, আমি চাই রিমা দুজনের সঙ্গেই আলাদা করে কিছু সময় কাটাক। একদিন শুধু অর্ণবের সঙ্গে, আরেক দিন শুধু সৌরভের সঙ্গে। এই সময়ের মধ্যে তোমরা কেউই তাকে প্রভাবিত করার চেষ্টা করবে না, শুধু নিজেদের মতো থাকো, যাতে সে বুঝতে পারে কে তার জন্য সত্যিকারের উপযুক্ত। সৌরভ চুপ করে মায়ের কথা শুনছিল, তারপর ধীরে বলল, আমি রাজি। অর্ণব কিছুক্ষণ নীরব রইল, তারপর মৃদু মাথা নাড়ল। ঠিক আছে। তবে আমি বিশ্বাস করি রিমা জানে তার হৃদয় কোথায়। রিমা এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল। তার মনে হচ্ছিল এই শর্ত যেন শুধু তাদের তিনজনের নয়, তার নিজের মনকেও পরীক্ষা দিতে হবে। মা শেষবার বললেন, কাল থেকে শুরু হবে এই সময় ভাগাভাগি। আশা করি তোমরা দুজনই সম্মান রাখবে। কথা শেষ হতেই ঘরে এমন এক নীরবতা নেমে এলো, যা আসন্ন দিনগুলোর উত্তেজনা আর অস্বস্তি দুটোই একসঙ্গে বোঝাচ্ছিল। সকালটা ছিল মেঘলা। মা আগেই বলে দিয়েছিলেন আজ রিমা সারাদিন অর্ণবের সঙ্গে থাকবে। সৌরভ সকালে শুধু একবার করিডোরে রিমাকে দেখল, তারপর আর কথা বলল না, শুধু চোখে একরাশ নীরব ইঙ্গিত রেখে চলে গেল। অর্ণব রিমাকে নিয়ে হাসপাতালের বাইরে বেরোল। চলো, তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে তোমার মন শান্ত হবে, সে বলল। তারা শহরের প্রান্তে একটি ছোট্ট ক্যাফেতে পৌঁছাল। কাঠের টেবিল, জানালা দিয়ে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, আর চারপাশে শান্ত সুর বাজছে। রিমা একটু হালকা অনুভব করছিল, কিন্তু অর্ণবের চোখে অদ্ভুত এক তারা ছিল, যেন সে কিছু বলতে চায়। রিমা, অর্ণব ধীরে বলল, আমি জানি মা তোমাকে পরীক্ষা দিচ্ছেন, কিন্তু আমি এই খেলায় হারতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমার জীবন ভাবতে পারি না। রিমা মাথা নিচু করল। অর্ণব, এই মুহূর্তে আমি কিছু প্রতিশ্রুতি দিতে পারব না। মা চেয়েছেন আমি নিজের মন বুঝে নেই। অর্ণব কিছু বলতে যাচ্ছিল, তখনই বাইরে হঠাৎ হট্টগোল শুরু হল। দুজন যুবক তর্ক করতে করতে ক্যাফের ভেতরে ঢুকে পড়ল, এবং তাদের একজনের হাতে ছিল ধারালো কিছু। পরিস্থিতি মুহূর্তে উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। অর্ণব রিমার সামনে দাঁড়িয়ে তাকে আড়াল করল। ক্যাফের অন্যরা চিৎকার করে বাইরে ছুটে গেল, কিন্তু অর্ণব শান্তভাবে সেই যুবকদের বোঝানোর চেষ্টা করল। তবে একটি মুহূর্তের অসতর্কতায় ছুরির ফলা অর্ণবের হাতে কেটে গেল। রিমা চমকে উঠে তার হাত চেপে ধরল। তুমি ঠিক আছো তো? অর্ণব ব্যথা সহ্য করে হাসল। তুমি থাকলে আমি সবসময় ঠিক থাকব। এই ছোট্ট ঘটনাটি রিমার মনে অদ্ভুত এক দাগ কাটল। ভালোবাসা শুধু কথায় নয়, কখনো কখনো সেটা রক্তের ফোঁটাতেও মাপা যায়। পরের দিন সকালটা ছিল রোদ ঝলমলে। মা আগের মতোই হালকা হাসি দিয়ে বললেন, আজ তোমার দিন সৌরভের সঙ্গে। রিমা মাথা নেড়ে সম্মতি জানালেও মনে হচ্ছিল গতকালের ক্যাফের ঘটনার পরও অর্ণবের মুখ ভাসছে চোখের সামনে। তবু সে মনকে শান্ত রাখার চেষ্টা করল। সৌরভ গাড়ি নিয়ে রিমাকে নিতে এলো। চলো, তোমাকে এমন কিছু দেখাবো যা হয়তো অনেক দিন মনে থাকবে, সে বলল। তারা শহরের বাইরে একটি পুরনো ঐতিহাসিক স্থানে পৌঁছাল, শত বছরের পুরনো রাজবাড়ি, যা এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে। উঁচু দরজা, প্রাচীন আসবাব, আর দেয়ালে ঝুলে থাকা ছবিগুলো যেন ইতিহাসের গোপন কথা বলছে।
রিমা অবাক হয়ে চারপাশ দেখছিল। সৌরভ মৃদু হেসে বলল, জানো রিমা, এই জায়গাটা আমি ছোটবেলায় বাবার হাত ধরে ঘুরতে এসেছিলাম। তখনই স্বপ্ন দেখেছিলাম একদিন এখানে কাউকে নিয়ে আসব, যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিমা একটু চুপ করে তার দিকে তাকাল। সৌরভের চোখে এমন আন্তরিকতা ছিল যা সে আগে লক্ষ্য করেনি। তারা জাদুঘরের ভেতর ঘুরছিল, ঠিক তখন এক বৃদ্ধ কেয়ারটেকার এসে সৌরভকে চিনে ফেললেন। বাবা, তুমি তো অনেক বছর আগে এখানে এসেছিলে। মনে আছে তুমি বলেছিলে একদিন আমি আমার জীবনের সঙ্গীকে এখানে নিয়ে আসব। রিমা হঠাৎ বুঝতে পারল সৌরভের এই সফরটা শুধু একটা বেড়ানো নয়, এটা তার জীবনের বহু পুরনো প্রতিশ্রুতির পূর্ণতা। দুপুরে রাজবাড়ির পেছনের বাগানে বসে তারা চা খেল। পাখির ডাক, ফুলের গন্ধ আর হালকা বাতাসে রিমার মন কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। গতকাল অর্ণবের রক্তমাখা হাত, আর আজ সৌরভের শৈশবের প্রতিশ্রুতির পূর্ণতা। তার হৃদয় যেন দুটো বিপরীত স্রোতের মাঝে আটকে গেল। সন্ধ্যার পর রিমা চুপচাপ মায়ের কক্ষে ঢুকল। মা বিছানায় আধশোয়া হয়ে বই পড়ছিলেন। রিমাকে দেখে বই বন্ধ করে মৃদু হাসলেন। 2 দিন কেটে গেল। মনে হয় অনেক কিছু দেখেছ, বুঝেছ গু। রিমা ধীরে বিছানার ধারে বসল। মা, আমি বিভ্রান্ত হয়ে গেছি। মা মনোযোগ দিয়ে তাকালেন। বলো। রিমা গভীর শ্বাস নিল। অর্ণবের সঙ্গে থাকলে আমি নিরাপত্তা পাই, যেন সে সবসময় আমাকে রক্ষা করবে। সৌরভের সঙ্গে থাকলে মনে হয় আমি কোনো গল্পের ভেতরে আছি, শান্ত, গভীর আর পূর্ণ এক জগতে। আমি বুঝতে পারছি না কোনো অনুভূতি আসলে আমার জীবনের জন্য সঠিক। মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ভালোবাসা কখনো শুধু নিরাপত্তা নয়, আবার শুধু স্বপ্নও নয়। তুমি যদি একদিকে শুধু বর্ম আর অন্যদিকে শুধু কবিতা দেখো, তবে তোমাকে এমন কাউকে বেছে নিতে হবে যে তোমার জীবনে 2 হতে পারবে। রিমা হতভম্ব হয়ে তাকাল। মানে? মা মৃদু হাসলেন। মানে, তুমি এখনো সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত নও। তাই আমি চাই আগামী 7 দিন তুমি কারো সঙ্গেই সরাসরি যোগাযোগ করবে না, না অর্ণব, না সৌরভ। এই 7 দিন তুমি নিজের সঙ্গেই থাকবে, নিজের হৃদয়কে সময় দেবে। যদি এই নীরবতার মধ্যে কারো নাম তোমার মনে সবচেয়ে বেশি বাজে, তখনই বুঝবে কে আসল। রিমার বুক কেঁপে উঠল। 7 দিনের নীরবতা, এটা হয়তো তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। সকালটা অদ্ভুতভাবে নিস্তব্ধ ছিল। মা আগেই বলে দিয়েছিলেন আজ থেকে 7 দিনের জন্য অর্ণব বা সৌরভের সঙ্গে কোনো যোগাযোগ নয়। রিমা ফোন হাতে নিয়ে তাকালো, কিন্তু নিজেকে সংযত করল। না, প্রতিশ্রুতি ভাঙা যাবে না। প্রথম কয়েক ঘন্টা সে বই পড়ল, জানালার বাইরে বৃষ্টি দেখল, ডায়েরিতে কিছু লিখল। কিন্তু দুপুর গড়াতেই এক অদ্ভুত শূন্যতা যেন তাকে গ্রাস করতে শুরু করল। ঠিক তখন করিডোরের বাইরে হঠাৎ নার্সদের দৌড়ঝাঁপের শব্দ শোনা গেল। একজন নার্স রিমার কক্ষের সামনে দিয়ে যেতে যেতে ফিসফিস করে বলল, রক্তের জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। রোগী খুব গুরুতর অবস্থায় আছে। রিমা কৌতূহল চেপে রাখতে পারল না। কার কথা হচ্ছে? কিছুক্ষণ পর আরেকজন নার্সের কথা কানে এলো। যুবকটা নিজের রক্ত দিচ্ছে, কারো জন্য প্রাণপণ চেষ্টা করছে। রিমার হৃৎপিণ্ড হঠাৎ জোরে ধুকপুক করতে লাগল। যুবক? কে? তার ভেতরে অদ্ভুত এক ভয় আর আশা একসঙ্গে জাগল। যদি সেটা অর্ণব হয়, নাকি সৌরভ? সে জানত এই 7 দিনে তাকে কারো খোঁজ নেওয়া উচিত নয়, কিন্তু কৌতূহল আর উদ্বেগের ঢেউ যেন তাকে গ্রাস করছিল। জানালার ফাঁক দিয়ে হাসপাতালের রক্তদান কক্ষের দিকে তাকাতেই দূর থেকে এক ঝলক দেখতে পেল। একজন যুবক, হাতের শিরা থেকে রক্ত যাচ্ছে, মুখে ক্লান্তি কিন্তু চোখে অদ্ভুত দ্বিধা। সে যুবকের মুখ যদিও স্পষ্ট বোঝা গেল না, তবু রিমার মনে হল এই নীরবতার প্রথম দিনেই তার হৃদয় যেন কাউকে খুঁজে পেতে শুরু করেছে। সন্ধ্যা নামতেই রিমা আর ধৈর্য রাখতে পারল না। দিনভর সেই দৃশ্য তার মাথায় ঘুরছিল, রক্তদান কক্ষে বসে থাকা যুবক, মুখে ক্লান্তি, চোখে দ্বিধা। সে ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে করিডোরের দিকে এগোতে লাগল। মনে হচ্ছিল একবার কাছ থেকে দেখলেই হয়তো সব দ্বিধা কেটে যাবে। ঠিক তখন পিছন থেকে মায়ের কণ্ঠ ভেসে এল, রিমা গু। রিমা চমকে ফিরে তাকাল। মা দরজার পাশে দাঁড়িয়ে, মুখে শান্ত কিন্তু গভীর দৃষ্টি। তুমি কোথায় যাচ্ছ? রিমা দ্বিধায় পড়ল। মা, আমি জানতে চাই আজ রক্ত দিল কে। আমি মনে করি আমি তাকে চিনি। মা ধীরে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন।
আমি বুঝতে পারছি তুমি জানতে চাইছ, কিন্তু এই 7 দিন শুধু তোমার আর তোমার হৃদয়ের সময়। যদি তুমি এখনই জানো, সব পরীক্ষা ব্যর্থ হবে গু। রিমা হতাশ গলায় বলল। কিন্তু মা, আমি ভীষণ অস্থির হয়ে আছি। মা মৃদু হাসলেন। ভালোবাসা শুধু পাওয়া নয়, অপেক্ষা করাও শেখায়। যদি সে সত্যিই তোমার হয়, 7 দিনের শেষে তোমার সামনে দাঁড়াবে গু। মায়ের কথা শুনে রিমা চুপ করে গেল। কিন্তু ঘরে ফিরে এলেও তার চোখের সামনে সেই যুবকের মুখই ভাসছিল, আর তার বুকের ভেতরে একটা অদ্ভুত নামহীন আশা কাঁপছিল। পরদিন সকালটা শুরু হয়েছিল অদ্ভুত শান্তিতে। জানালার বাইরে নীল আকাশ, গাছের পাতায় রোদের নরম ঝিলিক। রিমা চা হাতে বসেছিল, নিজের মনে ভাবছিল। একটা দিন কেটে গেল, আর 6 দিন বাকি গু। ঠিক তখন দরজায় টোকা পড়ল। নার্স এসে বলল, আপনার জন্য চিঠি এসেছে গু। রিমা অবাক হল। চিঠি? আজকাল তো সবাই ফোনে বা মেসেজে কথা বলে। সে খামটা হাতে নিয়ে দেখল, কোনো নাম নেই, শুধু লেখা, রিমার জন্য গু। ধীরে ধীরে খাম খুলে ভেতরের কাগজ বের করল। চিঠিতে সুন্দর হস্তাক্ষরে লেখা, কিছু কথা বলা যায় না সরাসরি, কিছু অনুভূতি শুধু দূর থেকে পাঠানো যায়। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার জন্য কেউ আজও দাঁড়িয়ে আছে, নীরবে। সময় শেষ হলে তুমি নিজেই বুঝবে আমি কে। চিঠির শেষে শুধু একটা প্রতীক আঁকা, একটি ছোট্ট নৌকা, যার মাঝখানে দাঁড় টানা মানুষ। রিমা চিঠি হাতে চুপ করে বসে রইল, মনের ভেতরে প্রশ্নের ঢেউ। এই প্রতীক কি অর্ণবের, নাকি সৌরভের, নাকি অন্য কারো? তার বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যাচ্ছিল, আর মনে হচ্ছিল এই নীরবতার 7 দিন হয়তো তার জীবনের সবচেয়ে রহস্যময় সময় হয়ে উঠতে চলেছে। রিমা চিঠিটা নিয়ে ঘরে ফিরে এলো। চিঠির প্রতীক, ছোট নৌকা, তার শৈশবের এক স্মৃতির সঙ্গে মিলে যাচ্ছিল। ছোটবেলায় সে তার বাবার সঙ্গে নদীর ধারে নৌকায় বসে ঘুরে বেড়াত। হঠাৎ মনে হল, কেউ তার জীবনের সেই নদীর পাশে দাঁড়িয়ে এখনও তার জন্য অপেক্ষা করছে। মায়ের কণ্ঠ ভেসে এলো, রিমা, নীরবতা বজায় রাখো। সময় তোমার সব প্রশ্নের উত্তর দেবে গু। রিমা জানল, এই 7 দিনের নীরবতা শুধু পরীক্ষা নয়, তার হৃদয়ের সবচেয়ে গোপন অনুভূতিগুলোকে বের করে আনবে। রিমা দিন কাটাচ্ছিল একা। চিঠির কথাগুলো বারবার তার মনের ভেতর ঘুরছিল। বেলা হলে সে হাঁটতে গেল নদীর ধারে। হঠাৎ দূর থেকে একটি নৌকা ভেসে এলো, ভেতরে যুবকটি দাঁড়িয়ে আছে। রিমার হৃৎপিণ্ড কেঁপে উঠল, কিন্তু সে নিজের প্রতি নিয়ন্ত্রণ ধরে রাখল। হয়তো সে শুধু কাকতালীয়ভাবে এসেছে, মনে মনে ভাবল। যুবক কোনো শব্দ না বলেই নৌকাটা নদীর মাঝখানে থেমে গেল। রিমা বসে থাকল তার ঘরে, নদীর দৃশ্য স্মৃতিতে ভেসে উঠল। চিঠির লেখককে, অর্ণব না সৌরভ, এই প্রশ্ন আরও জোরে কাঁপছিল। সন্ধ্যায় মা তার কাছে এসে বললেন, রিমা, তুমি নিজের অন্তরের কথা বুঝতে পারছ কি? রিমা হালকা কাঁপা কণ্ঠে বলল, মা, আমি জানি না। 2 দিন ধরে হৃদয় 2 দিকে টানছে গি। মা হাত ধরে বললেন, এটাই জীবনের বাস্তব পরীক্ষা। 7 দিনের শেষে সব পরিষ্কার হয়ে যাবে গু। রিমা 3য় দিনে ঘরে বসে চিঠি ও প্রতীকের দিকে তাকাচ্ছিল। হঠাৎ মনে হল, তার হৃদয় অজান্তেই নৌকার দিকে টানে। সে জানালো না কারা নৌকায়, কিন্তু প্রতিটি স্মৃতি তার মনে সরাসরি প্রভাব ফেলছিল। মা দূর থেকে তাকিয়ে দেখলেন, মুখে অদ্ভুত এক শান্তি, যা রিমার ভেতর থেকে ধীরে ধীরে উদ্ভূত হচ্ছিল। 4র্থ দিনে রিমা নদীর ধারে বসে লিখল, আমি জানি না কার জন্য হৃদয় আরও বেশি কাঁপছে, অর্ণব নাকি সৌরভ। চিঠি আবার চোখের সামনে ভেসে উঠল। হঠাৎ নদীর ওপারে একটি নৌকা উঁচু হল, যুবকটি হাত নেড়ে শুভেচ্ছা জানাল। রিমার হৃদয় ব্যথা ও আনন্দ দুটি একসঙ্গে অনুভব করল। 5 দিন কেটে গেছে। রিমার ভেতর ইতিমধ্যেই পরিষ্কার হচ্ছে, যৌবনের স্মৃতি, সুরক্ষা আর শান্তি সব মিলিত হচ্ছে। মা আসলেন, বললেন, 7 দিনের শেষ ঘণ্টা চলে এসেছে। তুমি সিদ্ধান্ত নিতে প্রস্তুত নও? রিমা চোখে জল ধরে বলল, হ্যাঁ মা, আমি জানি আমি কার জন্য নিজের হৃদয় খুলব গো। 7 দিনের শেষ দিন। রিমা নদীর ধারে বসে। দুজনেই দূরে দাঁড়িয়ে আছে, অর্ণব ও সৌরভ। তার হৃদয় চূড়ান্ত পরীক্ষা দিচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল, চোখে ভর করল শান্তি ও দ্বিধা। মনে হল এবার আর কোনো দ্বিধা নেই। রিমা অল্প হাসি দিয়ে নীরব নদীর পাশে দাঁড়াল। অর্ণব কাছাকাছি এলো, কিন্তু সে চুপ। সৌরভও পাশে এলো, মুখে বিনি হালকা হাসি। রিমা ধীরে বলল,
আমি বুঝতে পেরেছি। আমার হৃদয় শুধু নিরাপত্তা চায়নি, শুধু স্বপ্নও নয়। আমার জন্য যে মানুষ দুটোই দিতে পারে, সেই মানুষকে আমি বেছে নিলাম। দুই যুবকই চুপচাপ রিমার দিকে তাকাল। তার চোখে ভরা ভালোবাসা ও স্থিরতা। মা দূরে দাঁড়িয়ে মৃদু হাসলেন। শেষ পর্যন্ত তুমি নিজের হৃদয় শুনেছ। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রিমার জীবনের নীরবতা শেষ হল। এবার সে জানে, সত্যিকারের ভালোবাসা শুধু অনুভূতিই নয়, সাহসও। নদীর ধারে রোদ ঝলমল করছিল, পাখির ডাক বাজছিল, আর রিমার হৃদয় শান্ত, সেই শান্তি যা দীর্ঘদিন খুঁজে ফিরেছিল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।